ওকে, আশা করি সবাই এসে গেছো। সবাই শুনতেছো? আমাকে একবার বললো যে দেখতেছো কিনা স্ক্রিন এন্ড শুনতেছো কিনা। জি ভাইয়া, দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি আর 1 মিনিট কি ওয়েট করব। কয়জন আসছে দেখো তো? 17 জন। আচ্ছা, শুরু করি আমরা। রেকর্ড তো থাকবেই। কেউ যদি এমন হইতে পারে যে কারো ওয়াইফাই দিয়ে ক্লাস করতেছো, মাঝখানে ওয়াইফাই চলে গেছে, অথবা কারেন্ট চলে গেছে, অথবা যে কোনো কিছু একটা হইতে পারে, সেক্ষেত্রে তোমরা কি করবা যে পরের পার্ট পরে যখন আসবে তখন জয়েন করবা, আর মাঝখানে যেটুকু মিস করবা ওইটুকু পরে রেকর্ড থেকে তুমি রেকর্ড ফাস্ট করে দেখে নিলা। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাইলে হচ্ছে এখানে চ্যাট বক্স আছে, এই যে গুগল মিটে চ্যাট বক্স আছে, সেখানে তুমি কোশ্চেনটা করবা, আমি দেখে আনসার দিব, অথবা হ্যান্ড রাইজ করবা, তারপরে বলবা। আর নর্মালি সবাই সবার মাইক আর ভিডিও অফ রাখলেই হবে। যদি কোনো কোশ্চেন করো আমি বলবো, কোশ্চেন করার টাইম দিব, তখন হচ্ছে মাইক অন করে কোশ্চেন করবা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, গতদিন তো একটা গাইডলাইন ক্লাস নিছিলাম, অনেকের সাথে কথাবার্তা বলছি, অনেকের সাথে পরিচিত হয়েছি, আরো নতুন অনেকে ভর্তি হয়েছে এরপরে, তাদের সাথে পরিচয় হয় নাই, বাট যেহেতু আমরা 2.5 মাস একসাথে পড়াশোনা করব, আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। তো আলাদা করে সবার সাথে পরিচিত হয়ে টাইম ওয়েস্ট না করি। এখন একটা ব্যাপার যে আমি আসলে কিভাবে পড়াই। তোমরা সবাই হচ্ছে এসএসসি পরীক্ষা পাশ করে আসছো, নর্ডেম এডমিশন করছে, তোমাদের দেখবা যে বিভিন্ন স্পেশালি ফ্রি কোর্সগুলো এমন হয়, আমি নাম না বলি, বিভিন্ন কোচিং দেখবা যে তোমাদের 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এক চ্যাপ্টারের উপর ক্লাস নিছে। আসলে কিন্তু তোমরা যারা এসএসসি পাশ করে আসছো, এই জিনিসটা তুমি 9-এ পড়ছো, 10-এ পড়ছো, অলরেডি ওইটার উপরে পরীক্ষা দিছো, ওই জিনিস তুমি 3.5 ঘন্টা বসে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস মানে ব্যাখ্যা পড়ার মতো এনার্জি বা ধৈর্য তোমাদের মধ্যে অনেকেরই নাই। বুঝছো, আমার নিজের ছিল না এত ধৈর্য বা এত এনার্জি, তখন তোমাদের কারো কারো থাকতে পারে। সো আমার ক্লাসগুলো আমি তোমার যেটুকু লাগবে কলেজ এডমিশনের জন্য এইটুকু পড়াবো। তোমার কলেজ এডমিশনের জন্য কিন্তু সব কিছু লাগবে না, বইয়ে অনেক কিছু আছে, তোমরা সিকিউর জন্য যে বিশাল জিনিসপাতি ব্যাখ্যা ট্যাখ্যা পড়তা, এগুলা কিন্তু আসলে কলেজ এডমিশনের জন্য আমাদের লাগে না। বুঝছো, কলেজ এডমিশনের জন্য আমাদের শুধু ম্যাথ না, আবার শুধু মুখস্থও না, কম্বিনেশন কম কম জিনিস লাগবে, যেগুলো লাগবে এগুলো আমি পড়াবো। সো শুরু করি। তোমাদের একটা ভুল ইনফরমেশন দিছিলাম আমি, সেটা হচ্ছে আজকে আমি বলছিলাম 10 আর 11 পড়াবো, বাট আমি পরে দেখলাম যে মানে যখন লেকচার রেডি করতেছিলাম তখন দেখলাম যে 11 চ্যাপ্টারটা আসলে অনেক বড়, এবং এই চ্যাপ্টারে আসলে অনেক কিছু তোমাদের পড়াইতে হবে, যেহেতু কলেজ এডমিশনে গত 3 বছর কনসিকিউটিভলি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। সো আমি 11 চ্যাপ্টারটা অন্য একটা ছোট চ্যাপ্টারের সাথে রাখবো, যাতে এটা তোমাদের একটু ভালো করে পড়ানো যায়। বুঝছো? এবং আজকে তোমাদের আমি পড়াবো মেইনলি হচ্ছে 10 আর 12। বুঝছো, মেইনলি 3টা চ্যাপ্টার ইন্টার রিলেটেড, 10, 11, 12। এর মধ্যে হচ্ছে 10 আর 12টা আজকে পড়াবো, আর 11টা আমি রেখে দিব। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমাকে যারা আশা করি সবাই চিনো, যেহেতু আমার কোর্সে ভর্তি হয়েছে। আমার নাম হচ্ছে গাজী তাওহিদ হাসান। আমি 3rd ইয়ার এমবিবিএস এ পড়াশোনা করতেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, আর আমি নটরডেম কলেজ 22 ব্যাচে ছিলাম। আমি হচ্ছে এইচএসসি 22। তোমরা এইচএসসি কত? তোমরা মনে হয় 27, তাই না? আচ্ছা, আমি হচ্ছে তোমাদের থেকে 5 ব্যাচ সিনিয়র। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ এখনো? আমাকে একটু জানাও। জি, শোনা যায় ভাই। শোনা যায়। আচ্ছা, ইংলিশ ভার্সনে কে কে আছো? ক্লাসে জয়েন করছো? মাইক অন করে একবার নাম বলো জাস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি সাদিক। সাদিক, আচ্ছা। আর কে আছো? ইংলিশ ভার্সনের কোর্সে 5-6 জন আছো তোমরা, অনেকে হয়তো, সবাই হয়তো ক্লাসে জয়েন করোনি। এখন তোমাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে এই, তোমাদের এক্সামগুলো সব আমি ইংরেজিতেই নিব, ইংরেজি আলাদা প্রশ্নপত্র বানাই নিব। ক্লাস তো 2 সেট করা সম্ভব না, সো ক্লাস আমি 1 সেটই নিব। অ্যান্ড বাংলাদেশে আসলে কোনো অ্যাডমিশন করছি এনডিসিতে 300 সিট ইংলিশ ভার্সনের, এর জন্য আলাদা করে আর কি আলাদা একদম প্রিসাইজ ক্লাস নেয় না। তবে আমি সবগুলা তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার ট্রাই করব, প্রত্যেকটা কঠিন টার্মগুলো যেগুলো তোমাদের বোঝার মতো না, এগুলো ইংরেজিতে বলার চেষ্টা করব। তারপরেও তুমি যদি কিছু না বুঝো, আমার ইনবক্স সবসময় আছে, ক্লাসের মধ্যেও তুমি কোশ্চেন করতে পারবা, যে কোনো কিছু তুমি আস্ক করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, সো এই চ্যাপ্টারে আলোচনাটা মূলত শুরু হয় আধান বা চার্জ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন চার্জ কি, এই জিনিসগুলো তোমরা অনেক কিছু জানো, তারপরে আমি বলি যে চার্জ হচ্ছে একটা মৌলিক ধর্ম পদার্থের।
বুঝছো? পদার্থের একটা মৌলিক ধর্ম চার্জ। এখন চার্জের বিভিন্ন কাহিনী আছে। ধরো একটা চার্জ যদি স্থির থাকে, ঠিক আছে, একটা চার্জ এক জায়গায় বসে আছে স্থির, কোনো ঝামেলা করতেছে না, তাহলে এই স্থির থাকলে অনেকগুলো ঘটনা ঘটে, প্রাকৃতিক ঘটনা, বুঝছো, ন্যাচারাল অনেকগুলো ইভেন্ট হয়। এই ইভেন্টগুলো আমরা যে চ্যাপ্টারে আলোচনা করি এটা হচ্ছে চ্যাপ্টার 10 বা স্থির তড়িৎ, বুঝছো। এটা আমরা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আলোচনা করি, যে একটা চার্জ এক জায়গায় বসে আছে, কোনো ঝামেলা করতেছে না। এখন এই চার্জটা এক জায়গায় বসে না থেকে কি হইতে পারে, গতিশীল হইতে পারে, ঠিক আছে। গতিশীলের মধ্যে আবার দুই ভাবে গতিশীল হইতে পারে। একভাবে হচ্ছে এটা সমবেগে গতিশীল হইতে পারে, মানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গতিশীল হইতে পারে, অথবা এটা অসমবেগ বা কোনো একটা ত্বরণ নিয়ে, একটা অ্যাক্সিলারেশন নিয়ে গতিশীল হইতে পারে, ঠিক আছে। সো সমবেগে যদি একটা চার্জ গতিশীল হয়, তখন এই যে কাহিনী, সমবেগে গতিশীল হওয়ার পর সে প্রকৃতিতে যে ঘটনাগুলা ঘটায়, এই কাহিনীগুলো আমরা যে চ্যাপ্টারে আলোচনা করি এটা হচ্ছে চলতড়িৎ, অথবা তোমাদের বইয়ের চ্যাপ্টার 11। এবং ওই চার্জটাই যখন সমবেগে গতিশীল না হয়, তার গতির অবস্থাটাও বারবার চেঞ্জ করে, তখন এই ঘটনাগুলো আমরা যে চ্যাপ্টারে আলোচনা করি এইটাই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12 অথবা চৌম্বক ক্রিয়া বা ম্যাগনেটিজম। তাহলে আশা করি যে এই ধারণাটা তোমরা বুঝছো যে আসলে 3টা চ্যাপ্টার তোমাদের বইয়ের শুধুমাত্র চার্জ নিয়েই কথা বলছে, আধান নিয়েই কথা বলছে, বুঝছো। এবং এই আধানেরই 3 রকম প্রপার্টিস নিয়ে 3টা চ্যাপ্টারে আমরা কথাবার্তা বলছি। তাহলে এই চ্যাপ্টারটায় আমরা এখন 10 শুরু করতেছি। এই চ্যাপ্টারটা আমরা একটা চার্জ সুস্থ হয়ে এক জায়গায় বসে আছে ভালো মানুষের মতো, ওই চার্জটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা মোটামুটি জানো যে আধান হচ্ছে 2 প্রকার, পজিটিভ চার্জ হইতে পারে অ্যান্ড নেগেটিভ চার্জ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো পজিটিভ চার্জ কার আছে এবং সবচেয়ে ক্ষুদ্রতম পজিটিভ চার্জ কতটুকু হইতে পারে? তোমরা কি কেউ বলতে পারবে যে সবচেয়ে ক্ষুদ্রতম পজিটিভ চার্জ কতটুকু হইতে পারে, শূন্য ছাড়া আর কি? কেউ পারবা না? আচ্ছা দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম পজিটিভ চার্জ হবে একটা প্রোটনের চার্জ, এবং সবচেয়ে ক্ষুদ্রতম নেগেটিভ চার্জ হবে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে প্রোটনের চার্জ কত, এটা আশা করি সবাই জানো, 1.6 × 10⁻⁻19 কুলম। আর ইলেকট্রনের হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম পজিটিভ চার্জ এবং সবচেয়ে ক্ষুদ্রতম নেগেটিভ চার্জ। এখন আধান বলতে মূলত বোঝায় ইলেকট্রনের নর্মাল একটা বস্তু, যে বস্তুটার কোনো আধান নাই, এই বস্তুটার মধ্যে আমরা জানি যে একটা পদার্থ কিভাবে তৈরি, কেমিস্ট্রিতে তোমরা খুব ডিটেল এগুলো পড়ো, এই জন্য এখানে আমাদের অত ডিটেল বলার সুযোগ নাই। তাও আমি বলি যে একটা প্রোটনের মধ্যে থাকে কি, নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নর্মালি পজিটিভ চার্জ থাকে। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কেমন চার্জ হয়, নর্মালি নেগেটিভ চার্জ হয়। এখন নর্মাল একটা বস্তুতে, যে বস্তুটা নিরপেক্ষ, এমন একটা বস্তুতে এই ভিতরের পজিটিভ চার্জ এবং বাইরের এই নেগেটিভ চার্জ, এই দুইটা পরস্পর সমান হয়, বুঝছো। সমান হওয়ার ফলে কি হয়, যে বস্তুটা আলাদা করে এই টোটাল বস্তুটার কোনো চার্জ থাকে না, এই বস্তুটার চার্জ থাকে 0, এই বস্তুটা থাকে নিউট্রাল। বাট যখন এইটার মধ্যে আমি এক্সট্রা একটা ইলেকট্রন দিয়ে দিব, তখন এই বস্তুটা কি হবে, নেগেটিভলি চার্জড হবে। অথবা এই বস্তুটা থেকে আমি যদি কয়েকটা ইলেকট্রন নিয়ে নেই, তখন এই বস্তুটা কি হবে, পজিটিভলি চার্জড হবে, বুঝছো। এই কনসেপ্টগুলো আশা করি সবাই তোমরা বুঝো এখন। তাও যদি কেউ না বুঝো তাহলে বলবা, আরো বিস্তারিত বলবো। আচ্ছা, এখন বাস্তব জীবনে আমরা চার্জ কেমনে তৈরি করি, আমি একটু এটার পিছনের ঘটনাটা বলি যে কিভাবে তৈরি করি। আচ্ছা, একটা পেজ অ্যাড করি। দেখো, আমরা জানি যে ইলেকট্রনগুলা পরমাণুর বাইরের কক্ষপথের মধ্যে থাকে, ঠিক আছে। কক্ষপথের মধ্যে এরকম থাকে। আচ্ছা, এখন আচ্ছা, এখন ইলেকট্রনগুলো তো এই কক্ষপথের মধ্যে আছে। এখন কক্ষপথে থাকার সময়, কক্ষপথ তো অনেকগুলো থাকে, বুঝছো। কক্ষপথ একটা দুইটা না, অনেকগুলো থাকে। ধরো এই অনেকগুলো কক্ষপথ আছে। এখন একটা ইলেকট্রন এই নিচের কক্ষপথেও থাকতে পারে, এই উপরের কক্ষপথেও থাকতে পারে। এখন ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এটাকে আমি আরো উপরে আনবো, তাইলে এটাকে কি করতে হবে জানো, এটাকে একটা এনার্জি দিতে হবে আমার বাইরে থেকে। অথবা এই ইলেকট্রনটা নিচে নামবে, নিচের একটা কক্ষপথে নামবে, তখন এই ইলেকট্রনটা কি করবে জানো,
একটা এনার্জি সে রেডিয়েট করে, বাইরে একটা এনার্জি ছেড়ে দিয়ে তারপরে নিচে নামবে। এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না? বলো তো এগুলো তোমরা জানো কিনা যে ইলেকট্রন আসলে শক্তি নিয়ে উপরের কক্ষপথে যায়, শক্তি রেডিয়েট করে নিচে নামে, এগুলো পড়ছো? হ্যাঁ, তো এই ঘটনাগুলো তোমরা জানো, সো এগুলো আমি তোমাকে আর ব্যাখ্যা না করি। এখন আমি তোমাকে ব্যাখ্যা করতে চাচ্ছি একটা, আমরা পড়তেছি ফিজিক্স, আমরা আলোচনা করব ভৌত ঘটনা। ধরো আমি একটা সিল্কের কাপড়, সিল্ক বা রেশমের কাপড়ের মধ্যে আমি একটা কাঁচের টুকরা বা গ্লাসের একটা রড হচ্ছে ঘষতেছি, ঠিক আছে? তাহলে ঘষলে নর্মালি কি হয়, কোনো কিছু যদি কিছুর সাথে ঘষি, তোমরা বাস্তব জীবনে দেখছো যে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? এবং তাপ কি একটা শক্তি। তাহলে যখনই আমি এটা ঘষতেছি তখন ওই বস্তুটার মধ্যে তো অনেকগুলো এরকম অ্যাটম আছে, এই অ্যাটমের মধ্যে আছে ইলেকট্রন, ইলেকট্রন একটা এক্সট্রা শক্তি পাচ্ছে। তাহলে শক্তি পাইলে সে কি হবে, সে এখান থেকে, এখানে তো সে আটকে ছিল ইলেকট্রনগুলা, এই আটকানো ইলেকট্রনগুলা বের হয়ে অন্য পদার্থটা, ধরো আমি কাঁচের সাথে ঘষতেছি হচ্ছে সিল্ক, তাহলে সিল্কের মধ্যে চলে যাইতে পারবে, অথবা সিল্কের ইলেকট্রন কাঁচের মধ্যে চলে যাইতে পারবে। এই ধরনের ঘটনাগুলো তখন ঘটতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা আসলে স্থিত তৈরি করি। তোমরা এগুলো ছোটবেলা পড়ছো যে আমি একটা যদি চিরুনি মাথার মধ্যে ঘষে, বা একটা রাবারের যে বল পয়েন্ট কলম আছে না, ওইগুলো মাথার মধ্যে ঘষে ছোট ছোট কাগজের টুকরার উপরে ধরলে কাগজ এটাকে আকর্ষণ করে, অথবা এরকম এই পরীক্ষাগুলো তোমরা ছোটবেলা করছো, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে হয় স্থির তড়িতের জন্য। তাহলে এখানে তোমার দুইটা জিনিস মুখস্থ করতে হবে। এটা থেকে এনডিসিতে যে কোনো একবার একটা কোশ্চেন আসবে, আমি 100% শিওর, যে কাঁচ আর সিল্ক বা রেশম ঘষলে কোনটা পজিটিভলি চার্জড হয়, কোনটা নেগেটিভলি চার্জড হয়, বুঝছো? এটা তোমার মুখস্থ করতে হবে, কারণ এটা তোমার পরীক্ষার হলে মনে থাকবে না লজিক দিয়ে যে কোনটা কি কিরকম হয়। এবং প্লাস্টিক এবং ফ্লানেল ঘষলে কোনটা পজিটিভলি চার্জ হয় অ্যান্ড কোনটা নেগেটিভলি চার্জ হয়, এই দুইটা জিনিস আমি আলাদা করে এই জন্য লিখে দিছি যে এটা থেকে যে কোনো একবার যে কোনো একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? এখন তোমাদের বইয়ে একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটা দিয়ে আমরা দুইটা কাজ করি। এক নাম্বার যে কাজটা করি এই পরীক্ষাটা দিয়ে, সে কাজটা হচ্ছে চার্জ আছে কিনা, ঠিক আছে? আধানের উপস্থিতিটা আমরা এটা দিয়ে নির্ণয় করি, চার্জ আছে কিনা কোথাও, এই জিনিসটা বের করি। তাহলে আধানের অস্তিত্ব, আর দুই নম্বরে চার্জটা কি পজিটিভ চার্জ নাকি চার্জটা নেগেটিভ চার্জ, অর্থাৎ আধানের প্রকৃতি। এই প্রকৃতিটা আমরা দেখি, অর্থাৎ এই দুইটা জিনিস দেখার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি এটাকে আমরা বলি গোল্ডলিফ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? তাহলে যন্ত্রটা মোটামুটি কেমন হয় আমি বলি। এই জিনিসগুলা কেন জরুরি এবং কেন তোমাকে পড়াচ্ছি এটা একটু বলি আগে, যে এই যে থিওরিগুলা না, যে এগুলো হচ্ছে একদম থিওরিটিক্যাল জিনিস, যেগুলো আমরা হচ্ছে নর্মালি এইচএসসির জন্য এগুলো আমরা পড়ি না, স্কিপ করে যাই। আমি নিজে স্কিপ করে যাইতাম। কেন স্কিপ করে যাইতাম? কারণ এগুলো দিয়ে তো এইচএসসিতে তেমন কোশ্চেন আসে না। এনডিসি কি করে, যে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে, বুঝছো? খুঁজে খুঁজে বের করে এটার মধ্যে কোনো একটা জিনিস দিয়ে একটা কোশ্চেন দিয়ে দেয় হুট করে, এবং এইখানে হচ্ছে স্টুডেন্টরা পুরো ধরা খেয়ে যায়, বুঝছো? তো এই জন্য এই জিনিসগুলো তোমাকে পড়াচ্ছি। যন্ত্রটা মূলত এরকম থাকে, একটা এখানে একটা রড থাকে, এইখানে এই যে দুইটা পাত দেখতেছো, এই একটা এইটা থাকে হয় স্বর্ণের অথবা অ্যালুমিনিয়ামের পাত থাকে, বুঝছো? এআই টুল অন করলাম, সবকিছু মুছে যায়, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এবার দেখো, সো এই পাতের মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম বা গোল্ড থাকে, বুঝছো? অ্যালুমিনিয়াম অথবা গোল্ড অথবা অন্য কোনো ধাতু থাকতে পারে। আর এই যে জায়গাটা দেখতেছো এটার মধ্যে দেখো, আধান জিনিসটা যদি তুমি কোনো কিছু দিয়ে টাচ করো তাহলে চার্জ কি করবে বলো তো? চার্জ সবসময় চায় যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাইতে। পটেনশিয়াল কি তোমরা কিছু জানো না, আমি ধরি জানো না, তোমরা জানো তাও ধরি, এগুলো আমি পরে বলবো বিস্তারিত, আরেকটু পরে এসে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা কি করে, যে এইটার মধ্যে থাকে হচ্ছে একটা এরকম পদার্থ যেটা হচ্ছে পানি শোষণ করতে পারে, ধরো হচ্ছে H2SO4 অথবা ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলো থাকে, এগুলো এটার মধ্যে কোনো জলীয় বাষ্প টাষ্প থাকলে এগুলোকে শোষণ করে নেয়। তো আমরা কি করি, কোনো একটা চার্জ এখানে পাইছি, চার্জটাকে এখানে ছোঁয়াইলে হয় কি, চার্জের দুইটা ধর্ম বলি তোমাকে। আচ্ছা, চার্জের দুইটা ধর্ম বলা খুব জরুরি, যেটা আমি বলি নাই, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সমানধর্মী চার্জ বা সমধর্মী চার্জ
ধরো দুইটাই পজিটিভ চার্জ, এই দুইটা পরস্পরকে কি করবে বলতো? বিকর্ষণ করবে, ঠিক আছে? আর বিপরীত ধর্মী চার্জ, খুব বাজে হচ্ছে হাতের লেখা, যাই হোক এটা পরে সুন্দর করে লিখে দেবো। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এটা সবাই তো জানো, আশা করি জানো না? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, যখন আমি এইখানে এই ধরো দুইটা একটা পজিটিভ চার্জ ছোঁয়াইছি, তখন এই পজিটিভ চার্জটা এখান থেকে এসে এখানে জমা হবে এই স্বর্ণপাতের উপরে, এবং এখানেও কিছু জমা হবে এই স্বর্ণপাতের উপরে। যখন এইখানে এখানে এটা জমা হইছে, তখন দুইটাই সমানধর্মী চার্জ না, এটাও সমানধর্মী এটাও সমানধর্মী, তখন দুইটা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করে স্বর্ণপাতটাকে দূরে সরাই দিবে, বুঝছো? সো এইটা দ্বারা আমরা নর্মালি বুঝি যে আধান উপস্থিত আছে নাকি আধান উপস্থিত নাই। সো এখানে তোমার আসলে জানা লাগবে যে কিভাবে আমরা বের করি, মানে কিভাবে আমরা বুঝি যে আধান আছে কিনা। আমি তোমাদের একটা টেস্ট করি যে কেউ পারো কিনা বা কেউ বুঝো কিনা। এটা ধরো এই হচ্ছে আমার যন্ত্রটা, এই হচ্ছে আমার সেই পদার্থ, আর এই হচ্ছে আমার স্বর্ণের পাত। আচ্ছা, এখন ধরো আমি এখানে এই যন্ত্রটাকে আগে থেকে পজিটিভলি চার্জড করে নিছি, ঠিক আছে? আগে থেকে পজিটিভলি চার্জড। এখন এইখানে আমি একটা নেগেটিভ চার্জ, মানে একটা বস্তু নিছি যেটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা, এই বস্তুটাকে আমি এইখানে ছোঁয়াইলাম, ছোঁয়ানোর পরে এই পাত দুইটার অবস্থা কি হবে এটা আমাকে একজন বলো। আমি দাঁড়াও নাম বলতেছি, ফারহান আমাকে বলো যে এই পাত দুইটা কি হবে, দূরে সরে যাবে নাকি কাছে আসবে? কি বলে, বিপরীত আকর্ষণ হবে না নাকি? যেহেতু হ্যাঁ, প্লাস বিপরীত মাইনাস হবে। তাহলে কি হবে, কাছে আসবে নাকি দূরে সরে যাবে? কাছে আসবে ভাই। কাছে আসবে, তাই ঠিক আছে? আচ্ছা, বুঝছো? সো এগুলো নিয়ে আসলে খুব বেশি গ্যাঞ্জাম করার কিছু নেই, এইটুকুই বোঝা যে বিপরীত চার্জ যখন আমি ছোঁয়াবো তখন কাছে চলে আসবে, সমান চার্জ যখন ছোঁয়াবো তখন দূরে সরে যাবে। আর যদি কিছুই বিকর্ষণ, না হ্যাঁ। হয়, যদি কিচ্ছু না হয় তখন আমরা কি বুঝবো যে আসলে এখানে কোনো চার্জই ছিল না। সো আমি তোমাকে দুইটা কথা বলছি। এক, চার্জের অস্তিত্ব নির্ণয় করা। অস্তিত্ব কেমনে বুঝবো? কাছে আসুক দূরে সরুক, চার্জ আছে। কোনো কিছু হয় নাই, চার্জ নাই। চার্জের প্রকৃতি কিভাবে বুঝবো? আগে থেকে পজিটিভলি চার্জ করে নিব, তারপরে পজিটিভ ছোঁয়াবো। যদি দূরে সরে যায় তাহলে ভাববো আমাদের কাছে অজানা যে চার্জটা ছিল এটা পজিটিভ, যদি কাছে চলে আসে তাহলে ভাববো অজানা যে চার্জটা ছিল এটা নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, শামীম বলছো ইংলিশ টার্মগুলো লিখতে। হ্যাঁ, লিখবো সবগুলাই, অলমোস্ট লিখছি অনেকগুলো। আচ্ছা, দেখো এখন আমরা একটা কনসেপ্ট বুঝবো, খুব সহজ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তড়িৎ আবেশ, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ইন্ডাকশন, ঠিক আছে? তোমরা হয়তো অনেকের বাসায় ইন্ডাকশন কুকার আছে, তাই না? ইন্ডাকশন কুকার কি করে বলো তো? ওই যে ইন্ডাকশন, আমার কাছে একটা আছে, আমি রান্না করি এটার মধ্যে। তো এইটা দিয়ে আসলে কি করে জানো? যে টাচ না করে ইন্ডাকশন কুকারে যে জায়গা থেকে তাপটা বের হয় ওই জায়গার সাথে চুলার কোনো টাচ হয় না, তোমার যে পাতিল এটার কোনো টাচ হয় না। সো দুইটা টাচ না করে তাপ আদান প্রদান করতেছে এবং রান্না হচ্ছে, তাই না? তড়িৎ আবেশ জিনিসটা ওইরকম, যে আমরা এতক্ষণ দেখছি যে একটা চার্জের সাথে আরেকটা চার্জ টাচ করছি দেখে চার্জ দুইটা দূরে সরে গেছে আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণে। তড়িৎ আবেশ কি? যে একটা চার্জড একটা বস্তু, ঠিক আছে? এই ধরো একটা চার্জড বস্তু, এই একটা চার্জ বস্তু, এইটা আমি এইখানে একটা গোলক আছে, যে গোলকটা চার্জ না, ঠিক আছে? এটা তোমাদের বাংলায় বলা হচ্ছে অনাহিত বস্তু, এটাকে বলে আহিত বস্তু। তাহলে এই আহিত বস্তুটাকে অনাহিত বস্তুটার কাছে আনছি, যখন কাছে আনছি তখন এই বস্তুর, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে ভাই ইলেকট্রন প্রোটন নিউট্রন তো আছেই। ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া কি কোনো বস্তু হয়? তাহলে এই বস্তুর মধ্যেও ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, কিন্তু এই বস্তুটা কেন চার্জ না? কারণ কোনো ইলেকট্রনের ঘাটতি নেই, ইলেকট্রন যে কয়টা আছে প্রোটন ওই কয়টা আছে, তাই এই বস্তুটা চার্জ না। এইটা কেন চার্জড? কারণ এটার মধ্যে প্রোটন অনেক বেশি আছে ইলেকট্রনের থেকে, এই জন্য এটা চার্জ। তাহলে এইটাকে যখন আমি এইটার কাছে নিয়ে আসবো, একটু কাছে নিয়ে আসি, ধরো এটাকে আমি এইটার এই কাছে নিয়ে আসছি, ঠিক আছে? যখনই আমি এটাকে এইটার কাছে আনছি তখন কি হয়েছে, যে এইটার মধ্যে তো অনেকগুলা নেগেটিভ চার্জ আছে, এইগুলা এইটার আকর্ষণে এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে এই বস্তুটাও কিন্তু তখন কি হয়ে গেছে, এইটাও তখন হয়ে গেছে একটা চার্জড বস্তু।
তাহলে একটা চার্জ বস্তুর প্রভাবে একটা আনচার্জড বস্তু যদি চার্জিত হয় তখন এটাকে আমরা বলি তড়িৎ আবেশ। এখন এটা একটা সুন্দর ঘটনা বুঝলাম, কিন্তু আমি কেন এইটা জিনিসটা পড়তেছি? এই জিনিসটা পড়ে আমার লাভ হইলো কি? একটা চার্জ বস্তুর কাছে একটা আনচার্জড বস্তু আনছি, ওইটা চার্জ হয়েছে, খুব ভালো বুঝছি। বাট এটাই আমার লাভটা হয়েছে কি? এটা লাভ হয়েছে হচ্ছে পদার্থবিজ্ঞানে এই সামান্য একটা জিনিস ব্যবহার করে, এই যে ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ ব্যবহার করে অনেকগুলো যন্ত্র বানানো যায়। ঠিক আছে? এর মধ্যে প্রথম একটা যন্ত্র হচ্ছে, তোমরা জানো, সেটা হচ্ছে মোটর। যে মোটর আমাদের অলমোস্ট সব কিছুর মধ্যে আছে। ঠিক আছে? অনেক কিছুর মধ্যে মোটর আছে। তারপর একটা জিনিস বানানো যায়, সেটাকে আমরা বলি ডায়নামো। তোমরা অনেকে বলো জেনারেটর। ঠিক আছে? জেনারেটর দিয়ে কি করে? ওই যে কারেন্ট গেলে কারেন্ট চলে আসে, আমরা জেনারেটর ইউজ করি না? তারপর আর একটা জিনিস তোমরা ইসের মধ্যে দেখো, ওই যে বৈদ্যুতিক খাম্বার মধ্যে দেখো, ট্রান্সফরমার। তারপরে আর আছে হচ্ছে আরো অনেকগুলো জিনিস আছে, তোমরা এই তিনটা মোটামুটি জানো, যে মোটর, ডায়নামো, ট্রান্সফরমার, এগুলো হচ্ছে আমরা এই তড়িৎ আবেশ ব্যবহার করে বানাই। এখন তোমাদের আগে যে বইটা ছিল না, তোমাদের কিন্তু খুব ভালো একটা বই ছিল 2011-12 সালে, ওইটা হচ্ছে তোমার ওই যে শাহজাহান তপন স্যারের লেখা। পরে হচ্ছে ওইটা চেঞ্জ করে ইসেটা দিল, জাফর ইকবাল স্যারেরটা দিল। আমাদের ব্যাচ থেকেই প্রথম দিছিল জাফর ইকবাল স্যারেরটা, আমাদের আগের ব্যাচে ছিল না। তো ওই বইটা অনেক ভালো ছিল। ওইটার মধ্যে এই ডায়নামো কিভাবে কাজ করে, মোটর কিভাবে কাজ করে, ট্রান্সফরমার কিভাবে কাজ করে, সবগুলো খুব সুন্দর করে ছিল। পরে এই জিনিসগুলো বাদ দিছে। বাট এনডিসি এডমিশন টেস্টে অনেক সময় হচ্ছে আগের বইগুলার বিভিন্ন কনসেপ্ট, ছোটখাটো কনসেপ্ট দিয়ে দেয়। ওইটা সম্ভবত স্যাররা এখনো আর কি কয়েকজন ওই আগের বইটা পড়ে এবং ওইটা থেকে দু একটা কোশ্চেন করে, বুঝছো? সো যেটুকু ওইটা থেকে লাগবে আমি আসলে বলে দিব, এর বাইরে ওটা পড়তে হবে না, তোমাদের মেইন বইটা পড়লেই হবে। আচ্ছা, এখন দেখো, এই চ্যাপ্টারটা পড়ানোর সময় যদি আমাকে বলে যে শুধুমাত্র একটা টপিক পড়ায় শেষ করে দিতে, অন্য কোনো টপিক না পড়াইতে, ঠিক আছে, তখন আমি কোনটা পড়াবো? এইটা পড়াবো, এই যে কুলম্বের সূত্র বা কুলম্বস ল। বুঝছো? এর কারণ হচ্ছে এই চ্যাপ্টারে এনডিসি তে এখন পর্যন্ত অলমোস্ট যতগুলো কোশ্চেন আসছে সবগুলা শুধুমাত্র কুলম্বের সূত্র দিয়ে আসছে। অন্য যেগুলা, এগুলো থেকে কোশ্চেন তেমন আসেই নাই, দু একটা জ্ঞানমূলক কোশ্চেন আসছে। ঠিক আছে? তাহলে অলমোস্ট সবগুলো কোশ্চেন এখানে কি দিয়ে? কুলম্বের সূত্র দিয়ে। তাহলে কুলম্বের সূত্র তোমরা জানো, আমি খুব বিস্তারিত ব্যাখ্যা না করি, যে এটা মূলত কি নিয়ে আলোচনা করে? বল নিয়ে আলোচনা করে। কি বল? তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি করবে? তড়িৎ বল নিয়ে আলোচনা করবে। এফ ইকুয়ালস টু, আমরা জানি যে তড়িৎ বল দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল চার্জের মান, Q1 Q2 দুইটা চার্জ। ঠিক আছে? সেকেন্ডলি চার্জ দুইটা ডিস্টেন্স, চার্জ দুইটা কত দূরত্বে আছে। ঠিক আছে? ডি, এই দুইটা জিনিস উপর ডিপেন্ড করে। 3 নাম্বার আরো একটা জিনিস উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা বলি মিডিয়াম বা মাধ্যম। বুঝছো? এখন তোমাদের বইয়ে মাধ্যমের আলোচনাটা নাই, আগের বইটাই ছিল, বাট আমি তোমাদের অল্প একটু পড়াই দিব। আচ্ছা দেখো, সো কুলম্বের সূত্র আমরা জানি যে কে Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন এখানে এই কেটা কই থেকে আসছে জানো তোমরা? কে হচ্ছে, এইটাই আসলে হচ্ছে আগের মাধ্যমের আলোচনাটা এখানে ছিল, এটা হচ্ছে তোমাদের বইয়ে কে দিয়ে ডিরেক্ট করে দিছে বাচ্চাদের মতো করে। সো কে ইকুয়ালস টু মেনলি 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে? এখানে এপসাইলন নটের মান হচ্ছে 8 এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা একটু মুখস্থ করবা কষ্ট করে, বইয়ের বাইরের জিনিস পড়াচ্ছি এজন্য দুঃখিত, কিন্তু এই জিনিসটা গুরুত্বপূর্ণ। চলে আসতে পারে, চলে আসলে তো পরে আমার দোষ হবে, পড়াই না, এই জন্য এটা পড়াচ্ছি। আমি বইয়ের বাইরে খুব বেশি জিনিস পড়াবো না, কোনো চ্যাপ্টারে খুব একটা বইয়ের বাইরের জিনিস পড়াবো না, বাট দুই একটা জিনিস যেটা চলে আসলেও আসতে পারে কোনো একটা বছর, এই জিনিসগুলাই শুধু বলবো। ঠিক আছে? এগুলো তোমরা সব ইন্টারমিডিয়েটে উঠে বিস্তারিত পড়বা, সব কিছু জানবা, এমনি বুঝে যাবা সব জিনিসপাতি। বুঝছো? আচ্ছা, সো এইখানে এই এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে এপসাইলনের মান। বুঝছো? সো বা মাধ্যমের প্রতিসরণক, এগুলো তোমরা পরে জানবা, আস্তে আস্তে জানবা, এখন জানার দরকার নেই। সো কুলম্বের মেইন সূত্রটা হচ্ছে এইটা। এখন এই সূত্র দিয়ে সবচেয়ে সহজ টাইপ কি ম্যাথ আসতে পারে বলো তো? আশা করি তোমরা এখানে আমার সাথে যারা আসো, এরা সবাই যেহেতু নটরডেম টার্গেট করতেছো, সবাই হচ্ছে অ্যাটলিস্ট তোমার আশেপাশে যত 10 জন স্টুডেন্টের মধ্যে কিছুটা হলেও ভালো স্টুডেন্ট, এবং এজন্য তুমি নটরডেমের স্বপ্ন দেখতে পারছো। কারণ সবাই কিন্তু নটরডেমের নামও জানে না, সেখানে তুমি নটরডেমের স্বপ্ন দেখতেছো, নিশ্চয়ই তুমি ভালো স্টুডেন্ট, এইটা অ্যাজিউম করেই আমি পড়াচ্ছি তোমাদের। সো তোমরা আশা করি এই ম্যাথ পারবা, যে একটা চার্জের মান হচ্ছে 10 কুলম, আর একটা চার্জের মান হচ্ছে 5 কুলম, দুইটা আছে হচ্ছে 3 সেন্টিমিটার দূরত্বে, দুইটার মধ্যে কুলম বলের মান কত,
এই ম্যাথ কি তোমাদের কেউ কেউ আছো যাকে এই ম্যাথটা করাই দিতে হবে? বলো। না ভাইয়া। গুড। আচ্ছা, সো কে এর ন্যাচারাল ভ্যালুটা কত? কে এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দি ভাই পাওয়ার। একটা সমস্যা ছিল বলো। যে 1/4 পাই আবার কি দিছেন ভাই বুঝলাম না। জি, যে কে এর মান যেটা দিয়েছেন 1/4 পাই অ্যাবসলিউটলি নট না কি ওই চিহ্নটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে এইটাই তোমার বোঝার দরকার নাই, কারণ হচ্ছে এটা একটা সূত্র 1/4 পাই এপসাইলন নট। এটা একটা চিহ্ন, এটা একটা গ্রিক চিহ্ন, বুঝছো? এইটা হচ্ছে একটা গ্রিক চিহ্ন এপসাইলন নট। সো এটা হচ্ছে একটা সূত্র, যেটা হচ্ছে আমি তোমাকে বলছি না যে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল বুঝলাম যে চার্জ, এই তো Q1 Q2 আমার সূত্রের মধ্যে আছে। সেকেন্ডলি বুঝলাম ডিস্টেন্স, এই তো ডিস্টেন্স সূত্রের মধ্যে আছে, কিন্তু সূত্রের মধ্যে মাধ্যমের তো কিছু নাই, তাই না? এই মাধ্যমের জিনিসটা আসলে এই অ্যাপসাইলন দিয়ে বোঝায়, বুঝছো? অ্যাপসাইলন নট দিয়ে বোঝায়। সো এই জিনিসটা আমি এখানে জাস্ট দেখাই দিছি। এইটুকু এটুকু কেউ যদি না বুঝো তার বোঝার দরকার নেই। জাস্ট এইটুকু মানে আমি বলে রাখলাম, পিডিএফ থেকে দেখে নিবা, যাতে পরীক্ষা আসলে পরিচিত লাগে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, ফিজিক্স পড়ানোর আজকে প্রথম ক্লাসেই বলে রাখি, সব ক্লাস খুব ভালো করে এই জিনিসটা মনে রাখবে যে কোনো একক, কোনো ধ্রুবকের একক কি, এই জিনিসটা হচ্ছে একদম এনডিসির জন্য 5 স্টার, বুঝছো? কোনো ধ্রুবকের কি একক, কোন ধ্রুবকের। তাহলে তোমার আজকের একটা কাজ হচ্ছে যে আলাদা একটা খাতা বানাবা, ঠিক আছে? এই খাতার মধ্যে প্রত্যেকটা ধ্রুবকের এককগুলা লিখবা, প্রত্যেকটা ধ্রুবকের মাত্রাগুলা লিখবা। আমি যে যে চ্যাপ্টার পড়াচ্ছি খালি ওই চ্যাপ্টারটা লিখে ফেলবা, তাহলে ফিজিক্স যখন শেষ হয়ে যাবে সবগুলো তোমার একসাথে থাকলো। আমার তো এগুলা এসএসসি লেভেলে ছিল, নিজেরই করা ছিল, তোমাদের অনেকেরও আশা করি নিজেরই করা আছে এগুলা। তারপরেও যার করা নাই সে এখন লিখে ফেললা, ঠিক আছে? তাহলে আমি একটু এখানে লিখে দিই, যে ক্লাস করে নাই পিডিএফ দেখবে সেও যাতে পড়ে বুঝতে পারে। তাহলে আমি লিখি যে সবগুলো ধ্রুবক বা কনস্ট্যান্টের একক প্লাস মাত্রা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একদম 5 স্টার। সো কে এর একক হচ্ছে এইটা। আচ্ছা, আর তোমাদের যখন আমি প্রথম চ্যাপ্টার পড়াবো, ফার্স্ট চ্যাপ্টারটা, তখন হচ্ছে মাত্রা সমীকরণ কিভাবে বের করে, ধরো অজানা একটা ধ্রুবক দিলে তোমাকে, ওইটা তুমি কেমনে মাত্রা বের করবা, কেমনে একক বের করবা, এই জিনিসগুলো আবার দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাকে বলছি যে এই কুলম্বের সূত্র দিয়ে সবচেয়ে সহজ টাইপের কি ম্যাথ হইতে পারে, ওইটা আমরা আর করাবো না। ওই টাইপের ম্যাথই নর্মালি এইচএসসি তে আসে, সরি এসএসসি তে আসে। সো ওগুলো আমরা করবো না, আমরা একটু কঠিন টাইপের ম্যাথ করবো। দেখো, এনডিসির সবচেয়ে বেশি ফোকাস দেয় কিসের উপরে? মূল বইয়ের উপরে। কেন জানো? কারণ এনডিসি চায় না যে এনডিসিতে চান্স পাইতে ছেলেমেয়েরা কোচিং করুক বা প্রাইভেট পড়ুক বা কোনো কাছে বাইরের কোনো বই কিনুক, এটা এনডিসি চায় না, বুঝছো? কারণ এটা একটা বড় প্রতিষ্ঠান, তারা চায় না তাদের নামটা খারাপ হোক। সো এরা চিন্তা করে যে কিভাবে আমি বইয়ের বাইরে থেকে আমি যখনই 2-3টা কোশ্চেন করব তখনই কোচিং গুলো বলতে পারবে যে দেখেন ভাই, এনডিসি বইয়ের বাইরে থেকে কোশ্চেন করে, এইগুলো আপনি পারবেন না, আমার কাছে পড়লে আপনি পারবেন। সো এনডিসি চায় না কোনো একটা কোচিংকে বা কোনো একটা যার কাছে তোমরা পড়বা, ধরো আমাকেই এই সুযোগ সে দিতে চায় না। সো তারা কি চেষ্টা করবে যে বইয়ের উদাহরণগুলোর মধ্যে থেকে কিভাবে ম্যাথ দেয়া যায়, ঠিক আছে? সো দেখবা যে বইয়ের উদাহরণগুলো তোমরা খুব ভালো করে পড়বা, খুব ভালো করে, যাতে এই টাইপের ম্যাথ তোমাদের কখনো না আটকায়। এখন আমি একটা ম্যাথ দিচ্ছি, তোমরা একটু আগে নিজেরা করবা, আমাকে মেসেজের মধ্যে অ্যান্সার বলবা, তারপরে আমি করাই দিব, ঠিক আছে? এখানে বলছে যে পৃথিবীতে কতটি ইলেকট্রন জমা রাখলে এটি নিজের কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে, ঠিক আছে? ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য আমি আবার ইংরেজি লিখে দিছি, করে আমাকে মেসেজে অ্যান্সার বলো। ইউসা বলছো স্লাইডের পিডিএফ পাবা কিনা, দেওয়ার চেষ্টা করব। বাট আমি এটা ডিসকারেজ করি, কারণ আমি আসলে স্লাইডে যা লিখি এর থেকে আমি মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা বলি, আমার কথাগুলো শোনা জরুরি। সো স্লাইডে পিডিএফ দিলে তোমরা দেখা যাবে অনেকে ক্লাস করতেছো না, যা স্লাইড দেখতেছো। দ্রুত দ্রুত 2 মিনিটের মধ্যে কেউ একজন অ্যান্সার বলো।
লাবির পারতেছ না? আয় হায়, তাহলে তো কেউই মনে হয় পারবে না। বইয়ের উদাহরণের ম্যাথ এটা, মানে বইয়ের উদাহরণের ম্যাথটা আমি জাস্ট একটু অন্যরকম করে চেঞ্জ করে দিচ্ছি আর কিছু না। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো তো, নাকি এমনি এমনি শুয়ে শুয়ে দেখতেছো ক্লাস? বলো, খাতা কলম নিয়ে বসতে হবে কিন্তু। ইউসা পারছো? নাহিদ, নাইম এলাহি, কাব্য, হ্যাঁ ট্রাই করছি। আহনাফ মুস্তাফি বলছে, অ্যান্সার বলছে হ্যাঁ ওর হইছে আই গেস। আচ্ছা অ্যান্সার যেহেতু একটা পেয়ে গেছি, তাহলে আমি নিজে করে দেই এখন। দেখো বলছে পৃথিবীতে কয়টা ইলেকট্রন জমা রাখলে এটা নিজের কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে। তাহলে এখানে আমি যে কোনো একটা কোশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করব, আজকে একটা ক্লাসে শিখাচ্ছি, সারা জীবন মনে রাখবো। তোমাদের মধ্যে অনেকে বুয়েটে যাবা, ঢাবিতে যাবা, মেডিকেলে যাবা, যেখানেই যাও না কেন, প্রবলেম সলভিং এর এই অ্যাপ্রোচটা মনে রাখবা। সেটা হচ্ছে যখন তুমি একটা প্রবলেম সলভ করবা, তখন তুমি সবার আগে, যখন দেখবা যে এটা কঠিন, তখন তুমি সবার আগে এটা মাথায় রাখবা যে যে লাইনে আমার অ্যান্সার আসবে সেই লাইনের আগের লাইনটা কি, সেই লাইনের আগের লাইনটা আমি খুঁজে বের করব। যদি আমি আগের লাইনটা পেয়ে যাই তাইলে আমি অ্যান্সারও পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এইখানে আমার চাইছে কি, যে নিজের কক্ষপথ থেকে ছুটে বের হওয়া যাবে। তাহলে আমরা উল্টা থেকে চিন্তা করব। আগে চিন্তা করি যে কক্ষপথ, পৃথিবী নিশ্চয়ই একটা কক্ষপথে আছে। পৃথিবীকে নিজের কক্ষপথের মধ্যে কে আটকে রাখছে বলো তো? এই ধরো পৃথিবীর কক্ষপথ, ঠিক আছে? এটার মধ্যে এই হচ্ছে আমার পৃথিবী, আহা, আর এই হচ্ছে যে সান, ঠিক আছে? তাহলে পৃথিবীকে তার কক্ষপথের মধ্যে কি আটকায় রাখছে? সূর্য আটকায় রাখছে, তাই না? আচ্ছা, তাহলে পৃথিবীকে সূর্য কত বলে বা কত জোরে আটকায় রাখছে তার কক্ষপথের মধ্যে? নিশ্চয়ই মহাকর্ষ বলে। আমরা জানি মহাকর্ষ বলের মান হচ্ছে এফজি দিয়ে প্রকাশ করি। এটার মান কত? জি এম বাই ডি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন পৃথিবীকে ও এদিকে টানতেছে, সূর্য তার নিজের দিকে টানতেছে, ঠিক আছে? ধরো একটা দড়ির মধ্যে আমি একটা ইট বেঁধে বা একটা কিছু, একটা ভারী কিছু বেঁধে ঘুরাচ্ছি, সূর্য তো পৃথিবীকে এভাবেই ঘুরাচ্ছে, তাই না? নিজের দিকে একটা বলে টানতেছে। পৃথিবী যদি ছিটকে বাইরে যাইতে হয় তাহলে তার লাগবে বাইরের দিকে একটা বল, বাইরের দিকে একটা ফোর্স লাগবে। এই ফোর্সটাই আমি কার মাধ্যমে দিতে চাইতেছি? কিছু ইলেকট্রন রাখার মাধ্যমে দিতে চাইতেছি, ঠিক আছে? তাইলে এইখানে আমরা যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে এফ কুলম্ব ফোর্স, ধরো কে দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা, এইটা আর এইটা যদি পরস্পর সমান হয় তখনই কিন্তু পৃথিবী ছিটকে যাবে বাইরে, তাই না? এখন কয়জন পারবা বলো? এখন কয়জন পারবা? আচ্ছা, আমি ছবি মুছে ফেলি। আচ্ছা, তাহলে খুব ইজি। আমি এখানে লিখবো হচ্ছে এফ জি ইকুয়ালস টু এফ কে। সো আমি এখানে লিখতেছি জি, সূর্যের ভর ধরো এম, পৃথিবীর ভর ধরো এম, আর সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব ধরো ডি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমার কে, এখানে কিউ, এখানে আর একটা কিউ বাই ডি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এটার মধ্যে আমি শুধু কিউ এর মান জানি না, বুঝছো? এই কিউ এর ভ্যালুটা আমি জানি না, বাকি সবকিছুর ভ্যালুই আমি জানি, ঠিক আছে? সো বাকি সবকিছুর ভ্যালু আমি কিভাবে জানি? ধরো নর্ডেমে এই প্রশ্নটা আসছে, নর্ডেম ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটাই ধরো তুলে দিছে, ঠিক আছে? তখন নর্ডেম কি করবে, যে নর্মাল বোর্ড পরীক্ষায় কি করতো তোমার,
এই ভ্যালুটা দিয়ে দিত, এটা 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 দিয়ে দিত, সবই দিয়ে দিত। তোমার খালি এটা বের করা লাগছে। কিন্তু নরডেম কি করবে, যে কিছুই দিবে না। এইখানে হচ্ছে তোমার ট্রিক। সো এখানে তোমার কি করতে হবে, দেখো যে তোমাদের যে ফিজিক্স বইটা আছে না, এটার প্রথম চ্যাপ্টারটা খুলবা। দেখো আমি যে যে জিনিস যখন বলতেছি ওই জিনিসটা তখন পড়বা, কারণ আমি এই উইকে যে এক্সাম নিব তোমাদের, এর মধ্যে কিন্তু এই যে ক্লাসের মধ্যে যে যে জিনিস বলছি পড়তে, এটা তুমি পড়ছো কিনা এটা আমি টেস্ট করবো, এটার মধ্যে থেকে একটা দুইটা দিয়ে দিব। তোমার মেইন বইয়ের মধ্যে তুমি পেন্সিল দিয়ে এই ছকের পাশে লিখো এনডিসি, এটা এখন মুখস্থ করবা। এই ছকটা, বুঝছো? এই ছকটা আর এই ছকটা, এই দুইটা দাগাও। দাগাইছো? এটা কত পেজ আমি বলে দিই, এটা হচ্ছে 14 পেজ। একটু আমার সাথে কথা বলো, বলো যে দাগাইছো কিনা। জি দেখাইছি। জি ভাই দেখাইছি। ওকে, এরপরে হচ্ছে এইটা, না এটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না, এটা লাগবে না, এইটা লাগবে। এই দুইটা আশা করি তোমাদের অনেকের মুখস্থ আছে, কিন্তু পুরোটা হয়তো অনেকের মুখস্থ নেই। পুরোটা একদম একদম মানে ঠুটোস থাকতে হবে, ডিসি সেন্টি মিলিমাইক্রো ন্যানোপিকো ফেমটোয়েটো। আমি কিন্তু এই জিনিসগুলো এসএসসি সময় মুখস্থ করছি, আমার কিন্তু একদম বুয়েট এডমিশন পর্যন্ত এগুলো লাগছে, বুঝছো? অনেকে কিন্তু এগুলো যে বুয়েট এডমিশন টাইমে যে মুখস্থ করে, আমি এসএসসি টাইমে করছি, আমার সবসময় হেল্প করছে। আশা করি তোমাদের মধ্যে অনেকের এটা মুখস্থ আছে অলরেডি পুরোটা, এটাও আর এটাও। দেখো এগুলো ইজি, প্রথম তিনটায় এক এক করে বাড়ছে, আর পরের গুলো সব তিন তিন করে বাড়ছে, বুঝছো? এক এক করে বাড়ছে, তিন তিন করে বাড়ছে। তাহলে এই দুইটা দাগাইলা, এই দুইটা পড়লা, আর হচ্ছে আর কিছু পড়তে হবে না আপাতত। এই দুইটা ফার্স্ট চ্যাপ্টার থেকে এই দুইটা জিনিস দেখবা জাস্ট আজকে, ঠিক আছে? তাহলে এটা যখন আমি জানি তখন কিন্তু আমার জন্য সবকিছু সহজ। তাহলে আমি এখানে কি করব, জি এর মান বলো আমাকে 6.675 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 31 না কত বুঝলে গেছি। -11 ও -11, থ্যাংক ইউ। বয়স হয়ে গেছে তো। আচ্ছা, এবার সূর্যের ভর কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 আই গেস। কোনো ভুল হইলে ভ্যালু তোমরা দেখে নিও। পৃথিবীর ভর হচ্ছে 5.94 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইড বাই পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব কত বলো তো একজন, 10 টু দি পাওয়ার 15 কত জানো? এই 3 টু দি পাওয়ার 15 হ্যাঁ, কিন্তু এর আগে কিছু আছে না? পৃথিবীর ব্যাসার্ধ, আচ্ছা এটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখানে একটা ভ্যালু আছে, ঠিক আছে? এই ভ্যালুটার স্কোয়ার, আর এই সাইডে কি হবে, কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এইটা। এটা হচ্ছে যে পৃথিবীর আর সূর্যের দূরত্ব, এটা স্কোয়ার, এটা কাটাকাটি যাবে, যাওয়ার পরে কিউ এর একটা ভ্যালু বের হবে, ঠিক আছে? কিউ এর একটা ভ্যালু বের হওয়ার পরে তুমি কি করবা, যে এইটা বের হয়েছে কি, চার্জের মান। আমাকে বলছে কয়টা ইলেকট্রন জমা রাখলে, ইলেকট্রনগুলোর পরিমাণ জানতে চাইছে আমাকে, ঠিক আছে? কয়টা ইলেকট্রন জমা রাখলে, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত, অতএব এখানে ধরো এনটা ইলেকট্রন আছে, এন, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ হবে ওই যে টোটাল চার্জ বের হয়েছে ওইটাকে আমি ভাগ দিব একটা ইলেকট্রনের চার্জ দিয়ে, তখন আমার মানটা বের হবে। এটা একদম তোমাদের মেইন বইয়ের ম্যাথ, তোমাদের মেইন বইয়ের মধ্যে এই ম্যাথটা আছে। জাস্ট ওইটা বলছি পৃথিবী আর চাঁদের ক্ষেত্রে, আমি এটা করছি পৃথিবী আর সূর্যের ক্ষেত্রে, ঠিক আছে? পারবা এটা বলো? এখন প্রথম ম্যাথ এটা যেহেতু করাইছি, তোমরা অনেকে ভয় পাইতে পারো যে ভাই টাইম তো অনেক কম এনডিসিতে, তাহলে এত কম টাইমের মধ্যে আমি কেমনে এত বড় একটা ম্যাথ করব, ঠিক আছে? এইখানে একটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা লেসন দেই, সেটা হচ্ছে যে কোনো একটা এডমিশন টেস্টে ভালো করার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে এইটা বোঝা যে কোন ম্যাথটা তোমাকে করতে হবে আর কোন ম্যাথটা তোমাকে ছাড়তে হবে, ঠিক আছে? ধরো নর্মালি হয় যে নর্ডেম এডমিশন টেস্টে একটা ম্যাথ করার জন্য তোমাকে 1 মিনিট টাইম অ্যাভারেজ পাওয়া যায়, ঠিক আছে? 1 মিনিট অথবা অনেক ক্ষেত্রে 40 সেকেন্ড। এখন ধরো তোমার এই ম্যাথটা দিছে, তুমি জানো যে এই ম্যাথটা বড় নাকি ছোট, তুমি জানো কারণ তুমি এটা করছো, ঠিক আছে? যখন তুমি জানো যে এই ম্যাথটা কখনোই আমার পক্ষে 1 মিনিটে করা সম্ভব না, এই ম্যাথটা করতে আমার কমপক্ষে 2 থেকে 3 মিনিট লাগবে, ঠিক আছে? আমি দ্রুত করলেও আমার 2 থেকে 3 মিনিট লাগবে এই ম্যাথটা করতে। তখন কারণ এই এতগুলো ভ্যালু তুমি ক্যালকুলেটরে এতগুলো ভ্যালু তুলতেও তো টাইম লাগবে, ক্যালকুলেটর খুলবা, ক্যালকুলেটরে এতগুলো ভ্যালু তুলবা, আবার এইখানে বসাবা, তাহলে এখানেও তো তোমার অনেকগুলো টাইম লাগবে। তাইলে
তুমি তখন কি করবা, যে আমি এই ম্যাথটা রেখে যাব, এটার দিকে তাকাবো না, যদি আমি সবকিছু অ্যান্সার করে আসতে পারি তখন আমি এই ম্যাথগুলো করবো, তখন আমি এক্সট্রা মার্ক পাওয়ার জন্য এই ম্যাথগুলো করবো। কারণ কখনোই তোমার নর্ডেমের চান্স পাওয়ার জন্য 40-এ 40 পাইতে হচ্ছে না, 100-তে 100 পাইতে হচ্ছে না, ঠিক আছে? 100-তে 100 কেউ পায় না, 40-এ 40 কেউ পায় না। তোমার জাস্ট টিকতে হবে, এখানে কিন্তু র্যাঙ্কও প্রকাশ করে না যে তুমি ফার্স্ট হইলা না সেকেন্ড হইলা, এখানে তোমার জাস্ট টিকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এই দুইটা জিনিস তোমরা শিখতে পারছো। ফার্স্ট অফ অল যে এই ম্যাথটা কিভাবে তুমি করবা, অ্যাপ্রোচ করবা। সেকেন্ডলি যে এই ধরনের বড় ম্যাথ আসলে তুমি কিভাবে এটা স্কিপ করবা, বা স্কিপ করবা কিনা এই মেন্টালিটিটা কিভাবে গ্রো করবা। আচ্ছা, এরপর একটা সহজ ম্যাথ বইয়ের মধ্যে, মানে এই টাইপের ম্যাথ তোমরা অনেক করছো, সো এই ম্যাথটা একটু প্র্যাকটিসে দিলাম, করো, করে একজন আমাকে অ্যান্সার বললো তখন আমি করে দিব। এখানে আছে -1 কুলম্বের একটা চার্জ, এখানে আছে +2 কুলম্বের একটা চার্জ, ঠিক আছে? ভাইয়া একটা মাঝখানে কথা ছিল, জি একটা কথা ছিল ভাইয়া, সেটা হচ্ছে আপনি যে পূর্বে প্রবলেমটা সলভ করলেন, আমার নেট প্রবলেম হওয়ার কারণে আমি এটা একদমই বুঝতে পারিনি, তো পরে আমি তো স্ক্রিন রেকর্ড দেখতে পারবো না। হ্যাঁ, পরে তুমি স্ক্রিন রেকর্ড দেখে নিও এটা। জি ভাইয়া। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে +3 কুলম্বের একটা চার্জ, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন করছে যে এই বি চার্জের উপরে কতটুকু ফোর্স কাজ করতেছে, এটা তোমাকে বের করতে বলছে। একদমই ইজি, দেখি এটা কে পারো, তোমাদের বেসিক কোন লেভেলে একটু বোঝার চেষ্টা করতেছি। ভাই দূরত্ব দেওয়া লাগছে না, জি, দূরত্বের মান লাগবে না, দূরত্ব। একটু চ্যাট বক্সে বলো, মাইকে কথাটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, এটা আমরা করি, ঠিক আছে? এটা ইজি ম্যাথ, এটা আমরা করি, একটু এটা কপি করে আনি আমি। সো এই হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা জানি, আমরা দুইটা কথা আধানের সময় শিখছি, যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে -1 কুলম, তাহলে এইটা এই +3 কুলম চার্জকে কি করবে, নিজের দিকে আকর্ষণ করবে, ঠিক আছে? এই আকর্ষণ বলের মান কত আমরা বের করব। আর এইটা হচ্ছে +2 কুলম সমধর্মী চার্জ, সো এটাকে কি করবে, ওদিকে ঠেলে দিবে, বিকর্ষণ করবে, ঠিক আছে? অর্থাৎ এই দিকে ঠেলে দিবে। আচ্ছা, এইটা কত, এটা আমরা বের করব। দেখো দুইটা বলি একই দিকে, এটাও যেদিকে এটাও সেদিকে, তাহলে দুইটাই যেহেতু একই দিকে, আমরা দুইটাকে লাস্টে যোগ করতে হবে, এটা আমরা বুঝতেছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এইটা বের করি, এটা হচ্ছে k × 2 × 3 × এই দুইটার মধ্যে দূরত্ব দেয়া থাকা লাগবে, ঠিক আছে? দূরত্ব তো আমি দেইনি। আচ্ছা ঠিক আছে, সেটাই বলছিলাম ভাই। ধরো দূরত্ব হচ্ছে d², আর এইখানে হচ্ছে k × 3 × 1, এবং দূরত্ব হচ্ছে, এখানে কিন্তু এই বল বের করার সময় তোমার চিহ্ন ইউজ করার দরকার নেই, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে d², তাহলে এই দুইটা যোগ করে দিব, যোগ করলে আমার থাকবে হচ্ছে 6k/d² প্লাস এখানে থাকবে হচ্ছে 3k/d², ঠিক আছে? আচ্ছা, সো এখানে আলটিমেটলি আমার থাকতেছে হচ্ছে 9k/d², এটা হচ্ছে আমার অ্যান্সার। নাই দেয়া থাকতে পারে দূরত্ব, যদি না দেয়া থাকে এভাবে অ্যান্সার এভাবে লিখে দিবা, বুঝছো? পরীক্ষায় তোমার সবকিছু দেয়া থাকবে এমন কিন্তু কথা নাই। সো এটা কি সবাই বুঝছো এই ম্যাথটা? জি ভাইয়া। জি ভাইয়া। নীরব কিভাবে অ্যান্সার বের করে ফেললা, তখন কি দূরত্ব দেইনি? ভাই কিন্তু
2+2 বল কেমনে হচ্ছে 3 আমের দিকে ঠেলে দেবে? বুঝিনি। আচ্ছা যাই হোক, দেখো বলছি ভাই প্রথম বলটা কিভাবে দ্বিতীয় বলটাকে ডান দিকে ঠেলে দিচ্ছে, এটা মানে কিভাবে আচ্ছা, বুঝলেন আপনি? এইটার কারণ হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বলো? কাছে টানে নাকি দূরে সরায়? বিকর্ষণই করে। দূরে সরায়। আচ্ছা তাহলে ও কি দূরে সরাচ্ছে না কাছে টানতেছে? দূরে সরাচ্ছে, তাই না? দূরে সরাচ্ছে। হ্যাঁ, এখন তোমার কোশ্চেন হইতে পারে যে এইটাও তো এইটাকে এইদিকে ঠেলতেছে, তাহলে ওইটা আমি কেন ক্যালকুলেট করতে হ্যাঁ ভাই পারবো না? সেটাই। হ্যাঁ, এটাও তোমার প্রশ্ন হতে পারে, ভালো প্রশ্ন। এখানে আমার চাইছে যে বি বলের উপর মোট বল কত, ঠিক আছে? টোটাল ফোর্স অ্যাক্টিং আপন বি, বুঝছো? শুধুমাত্র আমি বি এর কথা চিন্তা করতেছি, অন্য বি কার উপর কি বল প্রয়োগ করতেছে এটা কিন্তু আমার ম্যাটার না। এই যে বলটা এদিকে কাজ করতেছে এটা হচ্ছে এর উপরে কাজ করা বল, এইদিকেও একটা বল কাজ করতেছে, এটা হচ্ছে সি এর উপর কাজ করা বল, কিন্তু আমি হিসেব করতেছি শুধু বি এর উপর কি কি বল কাজ করতেছে, বুঝছো? এই জন্য আমি জাস্ট এইটা নিছি এদিকে, এইটা নিছি এদিকে, বুঝতে পারছো? কারণ ওইভাবে চিন্তা করলে তুমি নিউটনের তৃতীয় সূত্র হ্যাঁ ভাই। নিশ্চয়ই জানো যে পৃথিবীর প্রত্যেকটা বলের আবার কিন্তু সমান বিপরীত এই একটা বল আছে, কিন্তু ওই বলটা ওই বস্তুর উপর কাজ করতেছে না, ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে। এই জন্য আমরা শুধুমাত্র যখন আমরা ম্যাথ করি বা যে কোনো পদার্থবিজ্ঞানের সমস্যা সলভ করি একটা বস্তু নিয়ে কাজ করি। আচ্ছা, খুব ভালো। দেখো আর একটা টাইপ আছে, এই টাইপের মধ্যে 3টা সাব টাইপ আছে, এইটা জাস্ট করবো, এটা করলে আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপটা কভার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, সো এইটা একটু তোমরা অনেকেই পারবা, আমাকে একটু করে দাও। যে +5 কুলম্বের একটা চার্জ আছে আর 2 মিটার দূরে আছে 10 কুলম্বের একটা চার্জ, এটাও প্লাস চার্জ। বলছে কোশ্চেনে বলছে যে যদি 1 কুলম্বের একটা চার্জ, বুঝছো, 1 কুলম্বের একটা চার্জ কোন জায়গায় রাখলে এটা কোনো ফোর্স অনুভব করবে না, এটা থেকেও কোনো ফোর্স অনুভব করবে না, এটা থেকেও কোনো ফোর্স অনুভব করবে না, কোথায় রাখলে? প্রথমে আমাকে একজন বলো যে কোথায় রাখলে, এই দিকে রাখলে নাকি এই দিকে রাখলে নাকি এইখানে রাখলে, এইটা বলো একজন। ধরো আমি জিজ্ঞেস করি, সে বলো। নিয়াদ বলো। হ্যাঁ, 5 এর বাইরে ভাইয়া এই এই যে এই পাশে রাখলে ভাইয়া মানে মাঝখানে রাখলে। মাঝখানে রাখলে, আচ্ছা গুড, ওকে। তাহলে ম্যাথটা করো, কোথায় রাখলে, মাঝখানে কত দূরে রাখলে? ভাইয়া নেট গেছিল তার জন্য করতেও পারি নাই, প্রশ্নও দেখতে পারি নাই, এখন চেষ্টা করতেছি। আচ্ছা, সমস্যা নাই, নেট খারাপ হইতে পারে দু একজনের, সে আবার একটু ইটা দেখে নিও, রেকর্ডটা দেখে নিও। পারবা কেউ? হ্যাঁ ভাইয়া পারবো, জাস্ট একটা মিনিট। হ্যাঁ ভাই পারবো। ওকে, নাইম এলাহি বলে দিছো, ওকে, একটা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমি একটু ম্যাথটা করে দিই। তাহলে বলছে হচ্ছে কোথায় রাখলে কোনো বল অনুভব করবে না। তাহলে আমরা সবার আগে যে জিনিসটা জানবো, এখানে হয়তো অনেকেই জানো না, তাদের জন্য বলতেছি যে যদি দুইটাই সমান ধর্মী চার্জ হয় তাহলে অলওয়েজ আমরা মানে মাঝখানে কোনো একটা পয়েন্ট পাবো যেখানে কোনো বল নাই। সবাই খুব ভালো করে মাথায় ঢুকাও এটা, যে দুইটা যদি সমানধর্মী চার্জ হয়, অর্থাৎ দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, তাহলে অলওয়েজ আমরা মাঝখানে একটা পয়েন্ট পাবো, না ডান দিকে না বাম দিকে, আমরা মাঝখানে একটা, এখানেও না এখানেও না, এখানে একটা পয়েন্ট পাবো যেখানে হচ্ছে আমার এই চার্জটা কোনো বল অনুভব করবে না, ঠিক আছে? এবার আমরা জাস্ট এটা চিন্তা করি যে এটা রাখলে কি হয়। এটা তোমরা সবাই একাডেমিকে এই ম্যাথ করছো, এমন কেউই নাই যে একাডেমিকে এই ম্যাথটা করো না। আচ্ছা, সো ধরি আমরা যে আমরা এই দুইটার মাঝখানে এই জায়গায় হচ্ছে 1 কুলম্বের এই চার্জটা রাখছি, ঠিক আছে? রাখলে এইখান থেকে ও একটা বল অনুভব করবে, এইখান থেকেও একটা বল অনুভব করবে, দুইজনই কি করবে, ও বিকর্ষণ করবে, ও বিকর্ষণ করবে, ঠিক আছে? তাইলে এই বলটা আলটিমেটলি কাজ করতেছে এদিকে, এই বলটা আলটিমেটলি কাজ করতেছে এদিকে। সো এই দুইটার জন্য আমরা জাস্ট দুইটা যেহেতু সমান, সো এটা বের করব। ধরো f of 5 কুলম্ব ইকুয়ালস টু f of 10 কুলম্ব, এটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা বের করব k ইনটু 5/10
এইটাকে আমরা ধরি এইটা থেকে x দূরত্বে এবং এইটা থেকে আমরা ধরি 2 মাইনাস x দূরত্বে। x স্কয়ার ইকুয়ালস টু k ইনটু 2 না সরি 10 ডিভাইডেড বাই x মাইনাস না 2 মাইনাস x হোল স্কয়ার। অনেক অগোছালো করে লিখছি কারণ তোমরা এটা পারবা সবাই, জন্য তাও আবার লিখি সুন্দর করে 2 মাইনাস x হোল স্কয়ার। এবার কে কে কাটা যাবে, আলটিমেটলি এখানে একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন আসবে, ঠিক আছে, একটা দ্বিপদী একটা সমীকরণ আসবে, ওই সমীকরণ থেকে x এর একটা ভ্যালু বের হবে। এই ম্যাথটা কেউ আসো যে পারবা না, এখানে একজন আসো যে পারবা না, কোনো লজ্জা না পেয়ে আমাকে বলো যে ভাই পারবো না, আসো কেউ? আচ্ছা সবাই মনে হয় পারবা। ওকে সবাই পারছো, গুড। আচ্ছা এবারে এই ম্যাথটা তোমরা সবাই এটা একটু একটা এসএস দিয়ে রাখো, যারা ক্লাস তো আর মানে রেকর্ড দেখবা না যারা, তারা এটা একটু করে আমাকে ওই যে মেসেঞ্জার জিসি এর মধ্যে দিবা, এসএস দাও সবাই, দিছো? সবাই এটা স্ক্রিনশট দিছো কিনা বলো। জি ভাইয়া দিছি। জি আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে এইটা একটু তোমরা আমাকে করে দিবা, সেম ম্যাথ, জাস্ট এটা পজিটিভ বলছি এটা নেগেটিভ, একদম সেম টাইপ, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা এবারে এই ম্যাথটা দেখো, এইখানে একটা হচ্ছে পজিটিভ চার্জ প্লাস 5 কুলম, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ মাইনাস 10 কুলম। এখন আমাকে বলো যে এইটার মধ্যে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা যে এইটার মধ্যে কোন জায়গায় আসলে আমি নিউট্রাল পয়েন্টটা পাবো। বলছে প্লাস 1 কুলম্বের চার্জকে কোথায় রাখলে এটা কোনো বল অনুভব করবে না, এটাকে আমরা কোথায় রাখবো, মাঝখানে রাখবো নাকি ডান পাশে রাখবো নাকি বাম পাশে রাখবো, ঠিক আছে? আচ্ছা এটা আমি জিজ্ঞেস করবো, দাঁড়াও। এখানে সবার নাম তো যদিও মনে হয় সেট করনি সবাই, ইমেল আইডির নাম যেটা, আহনাফ বলো তো, আহনাফ মুস্তাফি তুমি বলো যে এটাকে আমি আসলে মাঝখানে রাখলে নিউট্রাল পয়েন্ট পাবো নাকি ডানে নাকি বামে। ভাই ডানে ডানে ভাই। ডানে মানে এখানে? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। এখানে। এটা কিন্তু এটা কি হইছে? আরেকজন বলো, জুবাইর বলো, জুবাইর না তুমি কি মনে করো এটা কোথায় রাখলে আমরা নিউট্রাল পয়েন্ট পাবো, এখানে নাকি মাঝখানে? ভাইয়া 5 কুলমের দিকে রাখলে হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম। নিয়মটা কি আমি একটু তোমাদের মনে করাই দিই, তুমি ভুলে যাইতে পারো, যে যখন আমরা দুইটা ভিন্নধর্মী চার্জ পাবো, ঠিক আছে, যখন আমরা দুইটা ভিন্নধর্মী চার্জ থাকবে তখন সবসময় ছোট চার্জের দিকে নিউট্রাল পয়েন্ট পাবো। এখন তোমার তো মনে হতে পারে যে ভাই -10 কি ছোট নাকি +5 ছোট? অবশ্যই তো -10 ছোট, তাহলে কেন -10 এর দিকে দিলাম না? কারণ আমি চিহ্নটা হিসাব করবো না, আমি নিউমেরিক্যালি যেটা ছোট ওইটার দিকে চার্জটা পাবো, ঠিক আছে? সংখ্যার দিক থেকে যেটা ছোট, আসলে চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাস দ্বারা আসলে বোঝায় কি জানো, যে দিক বোঝায়, সো এটার জন্য ওইটা ম্যাটার করতেছে না। সো নিউমেরিক্যালি যেটা ছোট ওইটার দিকে আমি পাবো। নিউমেরিক্যালি ছোট কোনটা? অবশ্যই 5 ছোট 10 এর থেকে, অতএব আমি এইখানে হচ্ছে আমার নিউট্রাল পয়েন্টটা পাবো, বুঝছো? এই জায়গাটা আমার নিউট্রাল পয়েন্টটা পাবো, এই বেসিকটা তোমার থাকা লাগবে, নাহলে কিন্তু এই টাইপের ম্যাথ তুমি করতে পারবা না, যে দুইটাই পজিটিভ মাঝখানে, দুইটাই নেগেটিভ মাঝখানে, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেটা ছোট ওইটার সাইডে পাবো। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে এটার পারছি। জন্য আমি কেমনে ধরবো, ধরো এইখানে আমি x দূরত্ব এইখানে ধরবো, আর ওইখানে আমি 2 - x দিয়ে হোল স্কয়ার দিছিলাম না, এখানে আমি x + 2 দিয়ে হোল স্কয়ার দিব, কারণ এটা পুরো দূরত্বটা। এই মানে 10 কুলম্বের জন্য যখন হিসাব করব তখন x + 2 দিয়ে হিসাব করব, বুঝতে পারছো? আর 5 এর জন্য x দিয়ে হিসাব করব। আচ্ছা তাহলে এইটা আশা করি সবাই পারবে না? এটা তোমরা কেমনে করবা, f(5) = f(10), তাহলে 10 কুলম্বের জন্য তুমি হিসাবটা করবা k * 10 * x + 2 হোল স্কয়ার, আর এইটার জন্য হিসাব করবা k * 5 * x স্কয়ার, ঠিক আছে? এরপর এই কে কেটে ফেলবা, এরপর বাকিটা হিসাব করবা, জাস্ট
10x² equals to x² plus 2ab মানে 4x plus y² মানে 4। এরপর তুমি এটারে হিসাব করে যেটা অ্যান্সার আসে x এর মান ওইটা বসাই দিবে। পারবা এটা? পারবা এটা? সবাই পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি। তোমাদের কি বোরিং লাগতেছে? টায়ার্ড হয়ে গেছো? না ভাইয়া, সমস্যা না নাই। ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, একটা কথা হচ্ছে, তোমাদের যদি কোনো ক্লাসে মনে হয় যে এই আমরা এনার্জি পাচ্ছি না বা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমাকে বলবা, ঠিক আছে? দরকার তোমাদের ক্লাস 2টা বেশি নিব, কিন্তু যখন তোমার পড়তে ইচ্ছা করতেছে না তখন তোমাকে পড়ায় কিন্তু তোমাকে আমি ইনপুট দিতে পারবো না, বুঝছো? তো আমরা একদিনে কম পড়বো সমস্যা নাই, বাট আমরা যেটুকু পড়বো এইটুকু যাতে আমি বুঝি, কারণ আমার পড়ার জিনিস আমি পড়তেছি, জাস্ট আমি একটু ঝালাই করে নিচ্ছি আমার বেসিকটা সব ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা একটা মজার জিনিস পড়বো। এই জিনিসটা হচ্ছে সায়েন্টিস্টদের খুব মজার একটা কাজ, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আবিষ্কার করা। এখন ইলেকট্রিক ফিল্ড একটা কি? একটা রাশি, ঠিক আছে? একটা রাশি। তাহলে এই রাশিটা আমার কেন আবিষ্কার করতে হয়েছে এটা একটু তোমাকে বোঝাই। যে ধরো তোমরা সবাই একটা উদাহরণ দিয়ে বোঝায়, মহাকর্ষ চ্যাপ্টার সবাই পড়ছো না? তোমাদের বইয়ে সম্ভবত বল চ্যাপ্টারের মধ্যে আলোচনা আছে যে ধরো একটা বস্তু, ঠিক আছে, এম ভরের একটা বস্তু, m1 ভরের, আর একটা আছে m2 ভরের বস্তু। এই দুইটা বস্তু যেহেতু তাদের ভর আছে, শুধুমাত্র এই গুণাবলীর কারণে তারা একজন একজনকে আকর্ষণ করবে। কোন বলে আকর্ষণ করবে? তারা হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই r² বলে একজন একজনকে আকর্ষণ করবে। এটা আশা করি সবাই জানো, ঠিক আছে? এখন আমাদের কুলম্বের সূত্রটাও মোটামুটি এরকম দেখ। ওয়াইফাই চলে গেছিল আই গেস। আচ্ছা, হইছে। আচ্ছা, এবার শুরু করতেছি। শোনো, এখন যেটা বলতেছিলাম যে আমাদের এই সূত্রটা আমরা ইউজ করতে পারি, কিন্তু অনেক সময় হয় কি যে একটা বস্তু আমাদের খুব চেনা, এজন্য আমরা কি করি যে ওই বস্তুটাকে নিয়ে আমরা একটা ছোট্ট আলাদা একটা ছোট্ট সূত্র বানাই নি, যেটা আমাদের জন্য বেশি হেল্পফুল হয়। যেমন ধরো আমাদের চেনা একটা বস্তু যেটা আমাদের বারবার ব্যবহার করা লাগে, এরকম একটা বস্তুর নাম হচ্ছে পৃথিবী, ঠিক আছে? তাহলে জি একটা হচ্ছে পৃথিবীর ভর, একটা হচ্ছে বস্তুর ভর, একটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা আমাদের চেনা। তাহলে এই সব জিনিসগুলা নিয়ে আমি একটা ছোট্ট জিনিস বানাই নিছি। এই পুরা জিনিসটাকে আমি তখন বলতেছি হচ্ছে আমাদের চেনা পরিচিত অভিকর্ষজ ত্বরণ জি। তখন আমাদের জন্য যে কোনো বল বের করা খুব সহজ হয়ে যায়, যে বল ইকুয়ালস টু জাস্ট এম ইন্টু জি। এরকম সহজ করে নিছিলাম না আমরা? নাইলে ধরো আমার ওজন আমি বের করব, আমার ওজন কি? আমার ওজন হচ্ছে আমার ভর ইন্টু জি, বের করে ফেলছি, শেষ। কিন্তু প্রত্যেকবার যদি আমার এটা করা লাগতো যে আমার ওজন বের করার জন্য আমার নিজের ভর, মহাকর্ষীয় ধ্রুবক
ইন্টু পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ, এইগুলো দিয়ে সব গুণ করা লাগতো, তাহলে অনেক ক্যাচাল হইতো না? এই ক্যাচাল থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই জি কে আবিষ্কার করছি, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ জি কে আবিষ্কার করছি। তড়িতের জন্য আমরা এই সেম কাজটাই করছি, তড়িতের জন্য যে কাজটা করছি সেইটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে পৃথিবী যেমন একটা বস লেভেলের ভর, এটা যেহেতু এই ভরটা অনেক বেশি এবং এটা একটা বিশাল এর চারপাশে এরিয়া জুড়ে অনেক মানুষজনকে আকর্ষণ করে, এই জন্য এটাকে নিয়ে আমরা একটা আলাদা কাজ করছি। এরকম তড়িৎ ক্ষেত্র আমরা যে চার্জের জন্য বের করব সেই চার্জটাও একটা বস চার্জ, বুঝছো? এই ধরো একটা কিউ চার্জ, এটা হচ্ছে একটা বস চার্জ, বুঝছো? এই বস চার্জ কি করে যে এর চারপাশে একটা এরিয়া জুড়ে, বিশাল একটা এরিয়া জুড়ে সে অন্য চার্জদের আকর্ষণ করে, বুঝছো? সো যে এরিয়াটা জুড়ে সে আকর্ষণ করে, যে ফিল্ডটা জুড়ে সে আকর্ষণ করে, এই ফিল্ডটাকে বলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বুঝছো? এবং এটার একটা মান থাকে, মানটা থাকে বস চার্জের উপর ডিপেন্ড করে। ওইখানে যেরকম আমরা এফ ইকুয়ালস টু জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ দিছিলাম, এখানেও আমরা সেম কাজটা করব। কি এখানে আমরা করব হচ্ছে, দাঁড়াও এটাকে একটু মোটা করে ফেলি, এখানে আমরা সরি ইলেকট্রিক ফিল্ড বা ই ইকুয়ালস টু লিখবো হচ্ছে কে ইন্টু এই বস চার্জ কিউ ইন্টু ডি স্কোয়ার, এইটুকু, কে ইন্টু এই বস চার্জ কিউ ইন্টু ডি স্কোয়ার। আচ্ছা, এইটুকু যেহেতু আমি জানছি, তাহলে আমি কিন্তু এটা জেনে গেছি যে আগে যেরকম আমি আমার ওজন বের করার জন্য একটা ছোট্ট কাজ করলে হয়ে যাইতো, আমার ওজন ইকুয়ালস টু আমার ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, যেটা আমি বের করে ফেলছি। এখনো আমার কোনো একটা বল বের করা অনেক সহজ, কোনো একটা চার্জ ইন্টু তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ প্রাবল্যের মান, বুঝছো? তড়িৎ ক্ষেত্র এইটা মানে এই ফিল্ড অফ ভিউটা, আর এই ফিল্ডের ইন্টেন্সিটিটা হচ্ছে ই, বুঝছো? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো এখন আমার জন্য বল বের করা অনেক সহজ। সো এটা দিয়ে আমি একটা এক্সট্রা সূত্র পাই, আমি যে সূত্রটা পাই সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ, এটা পাই। এটা দিয়ে আমি তোমাদের সামনে ম্যাথ করাবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কি, এটা তোমার একটু জানা লাগবে। এটা ছোট ছোট কনসেপ্ট, তাও একবার রিভাইজ করে যাই, যে একটা পজিটিভ চার্জ অথবা একটা নেগেটিভ চার্জ, একটা প্রথমে একটা কথা মনে রাখবা যে তড়িৎ বলরেখা একটা কাল্পনিক জিনিস, ইমাজিনারি একটা জিনিস না। আমরা কি এসব ভালো জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই নাকি খারাপ জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই বলো তো? মানুষের সাইকোলজি কি, মানুষ কি ভালো জিনিসের উপর অ্যাট্রাক্টেড হয় না খারাপ জিনিসের প্রতি? খারাপ। খারাপ জিনিসের প্রতি, তাই না? এটাই আমাদের সাইকোলজি। নর্মালি আমরা যেটা ক্ষতিকর আমাদের জন্য, ধরো গেমস খেলা অথবা যা কিছু যেটা টাইম ওয়েস্ট করে, এই জিনিসের প্রতি আমরা বেশি অ্যাট্রাক্টেড হই, এটা বেশি মজাদার লাগে, ঠিক আছে? তাহলে এই যে নেগেটিভ যে চার্জগুলো আছে, নেগেটিভ চার্জগুলোর দিকে বলরেখা যায়, কারণ সে নেগেটিভ নেগেটিভ জিনিসের প্রতি সবার অ্যাট্রাকশন, তাহলে নেগেটিভ জিনিসের প্রতি বলরেখা এরকম এরকম যায়, বুঝছো? আর যেটা পজিটিভ ভালো একটা জিনিস, ওইটা দিয়ে আমরা দূরে সরে যাই, যেমন পড়াশোনা, পড়াশোনা কারোই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, ঠিক আছে? তাহলে পড়াশোনা থেকে বলরেখা বের হয়, পড়াশোনা থেকে বের হয়ে বলরেখাগুলো দূরে দূরে সরে যায়, বুঝছো? তাহলে এই দুইটা জিনিস খালি মনে রাখলেই হবে যে নেগেটিভ চার্জের দিকে বলরেখা যায় আর পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়, এইটাই খালি বলরেখা থেকে মনে রাখবা। আর মনে রাখবা এটা একটা কাল্পনিক জিনিস, বলরেখার মান যত বেশি হয় বুঝবা যে ওই চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কনসেপ্ট, এতগুলো কনসেপ্ট একবারে পরপরে তোমাদের মাথায় ঢুকবে কিনা জানি না। আচ্ছা বলি, দেখো এটা একটা একটা গল্প বলে বলি তোমাদের, একটা উদাহরণ দিয়ে বলি, তখন বুঝবা। তোমরা ছোটবেলায় একটা গল্প পড়ছিলা না, যে ওই তোমরা ফিজিক্স বইয়ের মধ্যে একটা টপিক পড়ছিলা, যে ধরো একটা পানির ড্রাম আছে, আর এই একটা পানির ড্রাম আছে, ঠিক আছে? দুইটার মধ্যেই পানি আছে। দুইটার মধ্যেই পানি আছে।
এখন এইখানে ধরো একটা আছে, ছিপি আছে, যেটা দিয়ে এটা আটকায় রাখছি আমি, একটা কর্ক আছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে খুলে দিই, এই কর্কটাকে ওপেন করে দিই, তখন কোন দিক থেকে পানি কোন দিকে যাবে আমাকে বলো তো? এই দিক থেকে এই দিকে যাবে নাকি এই দিক থেকে এই দিকে যাবে? বড় দিক থেকে ছোট দিকে যাবে নাকি ছোট দিক থেকে বড় দিকে যাবে? ভাইয়া বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে যাবে। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো যে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার থেকে যাবে। কিন্তু এই জিনিসটা কি একটু তোমাদের কাছে অকওয়ার্ড লাগে না যে এই বেচারা এত মোটা সোটা, এই বেচারার গায়ের মধ্যে এত পানি আছে, কিন্তু সে আসলে পানি এর দিকে ঠেলতে পারতেছে না, বরং যে বেশি উঁচুতে আছে সে এদিকে ঠেলতেছে, যখন কি এর মধ্যে পানি আসলে কম আছে, তাই না? ওইটা চাপ বেশি, এজন্য হয়তো বা। হ্যাঁ, তুমি একটা ফিজিওলজিক্যাল বেসিস বলছো যে হ্যাঁ চাপ বেশি হইতে পারে, হয়তো তুমি বলতে পারো যে এখানে গ্র্যাভিটি কাজ করতেছে, গ্র্যাভিটির ফলে এখানে একটা এক্সট্রা প্রেসার পাইছে সে, এইসব অনেক কিছু বলতে পারো। কিন্তু আমি আসলে পদার্থবিজ্ঞান পারি না, ঠিক আছে? আমি আসলে এমনি নর্মাল লজিক দিয়ে, নর্মাল আমার কমন সেন্স দিয়ে চিন্তা করতেছি যে আসলে হওয়ার কথা ছিল এইটা, যে এই বেশি পানি কোম্পানির দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে হয়েছে কি, যেটা উঁচু, সে ধরো একটা চিকন একটা পাতলা মানুষ এসে একটা ধরো বিগ শোকে ঘুষি মেরে শোয়াই দিছে, এরকম একটা ঘটনা হয়ে গেছে এখানে, বুঝছো? এরকম কিন্তু হইতে পারে, একটা চিকন মানুষের শক্তি বেশি থাকতে পারে, বাট জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড লাগে যে একটা চিকন পাতলা মানুষ এসে বিগ শোকে যদি ঘুষি মেরে শোয়াই দেয়। এইখানে ঘটনাটা এমন হয়েছে, বুঝছো? সো আসলে কি হয়েছিল ব্যাপারটা, যে পানির আসলে পরিমাণের উপর ডিপেন্ড, পানি কার বেশি আছে এইটার উপর ডিপেন্ড করে না যে কোন দিকে পানি যাবে, ডিপেন্ড করছে উচ্চতার উপর। অর্থাৎ একটা থার্ড পার্টি একটা প্রপার্টি, উচ্চতা একটা থার্ড পার্টি প্রপার্টি, যার সাথে কোনো রিলেশনই নেই পানি সরার টরার, এইটার উপরে ডিপেন্ড করছে। এরকম আরো একটা ঘটনা তোমাদের হয়, ধরো তোমাদের এক চ্যাপ্টার পড়তে যেয়ে অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো ছোটখাটো বেসিক ক্লিয়ার হবে, বুঝছো? এই জন্য এই জিনিসগুলো বলতেছি। পানির উচ্চতা একটা পাইলাম, এরপরে ধরো একটা লোহা, ঠিক আছে, একটা লোহাকে আমি আগুনের মধ্যে দিয়ে গরম করছি, ঠিক আছে? গরম করার পরে আমার ধরো একটা বড় গামলার মধ্যে আমি নিছি পানি, বড় গামলার মধ্যে পানি নিছি। এবার আমি যদি এই ফুটন্ত লোহাটাকে বা গরম উত্তপ্ত লোহাটাকে পানির মধ্যে ছেড়ে দিই, তখন কি হবে বলতো? এই পানির মধ্য থেকে তাপ যে লোহাটা আরো গরম হবে, নাকি লোহার তাপটা পানিতে যে পানিটা একটু গরম হবে এবং লোহাটা ঠান্ডা হয়ে যাবে? লোহারটা পানিতে যাবে। আর লোহার তাপ পানিতে যাবে। রাইট, লোহার তাপ পানিতে যাবে। এখন দেখো, তোমাকে যদি আমি একটা ক্যালোরিমিটার দিয়ে দেই এবং তুমি হিসেব করো যে কোনটার মধ্যে তাপ বেশি আছে, তুমি দেখবা যে উত্তপ্ত লোহার থেকে অনেক বেশি তাপ আছে এইখানে ঠান্ডা পানির মধ্যে, অনেক বেশি তাপ আছে। এত হিউজ তাপ থাকার পরেও পানি তাকে তাপ দিতে পারলো না, তাকে লোহা এসে তাপ দিয়ে গেল। এর থেকে বড় অপমান পানির জন্য আর কিছু আছে? নাই। কিন্তু এই কাজটা সে কেন করতে পারছে? এর কারণ হচ্ছে এই লোহার হয়তোবা তাপ কম আছে, কিন্তু একটা জিনিস তার বেশি ছিল, সেই জিনিসটার নাম হচ্ছে তাপমাত্রা, বুঝছো? এই তাপমাত্রা বেশি থাকার কারণে ওইখানে পানির মতো, যে হয়তো সে চিকন, তার মধ্যে কম পানি ছিল, কিন্তু তার একটা জিনিস বেশি ছিল, উচ্চতা। এখানেও তার তাপ হয়তো কম আছে, কিন্তু একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা বর্জন করেছে, ঠিক আছে, হ্যাঁ রাইট, তাপমাত্রা তখন সে কমায় ফেলছে, তাপ বর্জন করে তাপমাত্রা কমায় ফেলছে। এই একটা ঘটনা, এই সেম ঘটনাটা ফিজিক্সে দেখবা, সবকিছু উল্টে পাল্টে একই কথা। এই জন্য ফিজিক্স প্রচুর মজার, বুঝছো? ইন্টারমিডিয়েটে সব দেখবা এই জিনিসগুলোই পাইতেছো তুমি। এখানে তড়িতের ক্ষেত্রেও সেম জিনিস হয়, যে চার্জ কই থেকে কই যাবে এইটা কিসের উপর ডিপেন্ড করে? এখানে অনেকগুলো চার্জ আছে, এখানে অনেকগুলো চার্জ আছে, এখানে অনেকগুলো চার্জ আছে, ঠিক আছে? কোন জিনিসের উপর ডিপেন্ড করে যে বস্তু দুইটা যদি তুমি একসাথে টাচ করাও, আমি টাচ করায় দেখাই, এই বস্তুটাকে যদি তুমি এইটার সাথে টাচ করাও, তখন কোন দিক থেকে কোন দিকে চার্জ যাবে, বুঝছো? কোন দিক থেকে কোন দিকে চার্জ যাবে, এই জিনিসটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেই জিনিসটাকে আমরা বলতেছি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল, বুঝছো? তবে একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যেমন করে পানির পরিমাণটা মাপা কঠিন, উচ্চতা মাপা সহজ, যেমন করে তাপমাত্রা মাপা সহজ, একটা থার্মোমিটার ধরলে তাপমাত্রা পাওয়া যায়, কিন্তু তাপ মাপা অনেক কঠিন, ক্যালোরিমিটার লাগে, তেমন করে তড়িৎ বিভব মাপাটা অনেক কঠিন, বুঝছো? রাদার দেন বিভব পার্থক্য মাপা অনেক সহজ। আশা করি খুব কঠিন হয়ে গেছে, কিছুই বোঝো নাই, বুঝছো কেউ কিছু? কি বলছি? তাহলে দেখো, এখন আমরা যেটা বলছি যে এখানে তড়িৎ বিভব হচ্ছে এরকম একটা রাশি। তাহলে তড়িৎ বিভব নিয়ে আমাদের কি জানা লাগবে?
যে তড়িৎ বিভব যার বেশি সেইটা থেকে চার্জ যাবে কার দিকে যাবে, যার কম তার দিকে। তাহলে আমি সবসময় একটা লাইন মনে রাখবো যে চার্জ গোজ ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। ঠিক আছে, চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। কার কয়টা ইলেকট্রন আছে, কার কয়টা পজিটিভ চার্জ আছে, কার কয়টা নেগেটিভ চার্জ আছে, কার মধ্যে কারেন্ট বেশি দিছি আমি, এইসব কিছুর উপর ডিপেন্ড করবে না, শুধু একটা জিনিসের উপর ডিপেন্ড করবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। পরের চ্যাপ্টার আমরা যখন পড়বো চলতরিৎ, তখন তুমি এই জিনিসটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবা যে অলওয়েজ কিভাবে চার্জ একটা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাচ্ছে বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে। বুঝছো? এখন তোমাকে আমি বলছিলাম যে তাপমাত্রা মাপা সহজ কিন্তু তাপ মাপা কঠিন, তেমন করে বিভব, তড়িৎ বিভব মাপা কঠিন কিন্তু বিভব পার্থক্য মাপা সহজ। ধরো এই একটা বস্তু আছে, এই বস্তু, এই একটা বস্তু আছে বি বস্তু, এটার মধ্যে চার্জ আছে +3 কুলম, এটার মধ্যে চার্জ আছে +5 কুলম। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য, সরি চার্জ দিয়ে বোঝানো যাবে না, ধরো এইটার হচ্ছে 3 ভোল্ট এটার বিভব, এইটার হচ্ছে 5 ভোল্ট এটার বিভব, তাহলে এই দুইটার মধ্যে বিভব পার্থক্য কত? 2 ভোল্ট। তার মানে এই দুইটা যদি কানেক্ট করি তখন এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে। আবার ধরো এইটা হচ্ছে 5 ভোল্ট, এইটা হচ্ছে 5 ভোল্ট, তাহলে এদের দুইজনের মধ্যে চার্জের আদান প্রদান হবে না, কারণ এদের মধ্যে কোনো বিভব পার্থক্য নাই। তাহলে কোনো দুইটা বস্তুর মধ্যে তড়িৎ প্রবাহ হবে কিনা, চার্জের আদান প্রদান হবে কিনা, এই জিনিসগুলো একটা জিনিস উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এই দুইটার মধ্যে বিভব পার্থক্য আছে কিনা। ঠিক আছে, বিভব পার্থক্য নিয়ে খুব সুন্দর একটা সূত্র আছে, অনেক সুন্দর একজন মানুষ আবিষ্কার করছে। বুঝছো? এই সূত্রটা আমরা চলতরিতে যেয়ে শিখবো। ঠিক আছে, স্থিত হইতে এই জিনিসটা আমাদের আলোচনা নাই। আচ্ছা, একটা কথা বলো তো যে পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব ভাইয়া 0। 0। ঠিক আছে, এই জন্য আমরা বিভব থাকলে, ধরো আমার ফোনটার মধ্যে ধরো 5 ভোল্টের বিভব আছে কিন্তু আমার শরীরে তো কোনো বিভব নাই, আমি ফোন ধরলে শক খাবো না? শক খাবো। এই জন্য কিন্তু আমরা চাই যে আমাদের যত যন্ত্রপাতি আছে, ইলেকট্রিক যন্ত্রপাতি, এগুলো সব যাতে শূন্য বিভবে থাকে। এজন্য এগুলাকে আমরা আর্থিং করি, মানে একটা এটার সাথে একটা তার দিয়ে ওইটা পৃথিবীর সাথে জুড়ে দিই। তখন কি হয় যে এইটার মধ্যে কোনো বিভব থাকলেও পৃথিবী এটাকে নিয়ে যায়। ঠিক আছে, পৃথিবী একটা অসীম বিভবের একটা ধারক। আচ্ছা, যেহেতু আমি ধারক বলছি, তো তোমাদের একটা টপিক পড়াবো, লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটর মানে হচ্ছে এই জিনিসটা হুট করে তোমাদের বইতে অ্যাড করে দিছে, এটা আসলে মানে এটা কোন কাজে লাগে না লাগে এইসব কিছুই আলোচনা না করে হুট করে ক্যাপাসিটর একটা বসাই দিছে তোমাদের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বিভবের তো দুইটা সূত্র আছে, সূত্রটা একটু দেখা আসে, জাস্ট লিখে দিই, সূত্র তোমরা জানো, সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে, সূত্র এমন কেউ যদি থাকো যার বইয়ের সবগুলো সূত্র আর কিন্তু বিপদ। ঠিক আছে, সূত্র মুখস্থ না থাকলে কিন্তু নরডেম হবে না। আচ্ছা, তো বিভবের জন্য সূত্র কি? সূত্র হচ্ছে V = K/R। ঠিক আছে, বিভবের আরো অনেক সূত্র আছে। ধরো আমি যদি একটা কাজ করি, তাহলে ওই কাজকে আমি যে W দ্বারা, ওই Q দ্বারা ভাগ করি একটা চার্জ দ্বারা, ওইটাও বিভব হবে। আচ্ছা, ম্যাথ করার সময় আমরা এগুলো দেখবো খুব সুন্দর করে। আচ্ছা, এখন দেখো আমরা পড়তেছিলাম হচ্ছে ক্যাপাসিটর বা ধারক। ধারক হচ্ছে এরকম একটা তড়িৎ বস্তু, ধারক হচ্ছে একটা ইলেকট্রিক একটা ইকুইপমেন্ট, একটা বস্তু যে চার্জ ধারণ করতে পারে। কেন তার নাম ধারক বা কেন তার নাম ক্যাপাসিটর? কারণ সে চার্জ ধারণ করতে পারে। ধারক দিয়ে তোমাদের কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা জিনিস লাগবে, যে ধারকের সূত্রগুলা। ঠিক আছে, ধারকের সূত্রগুলা লাগবে। ধারকের একটা সূত্র হচ্ছে ধারকত্ব। ধারকের একটা জিনিসের নাম হচ্ছে ধারকত্ব, মানে একটা ধারকের কতটুকু ক্ষমতা, এটা বের করার সূত্র হচ্ছে ধারকত্ব। ধারকত্বকে বলে ক্যাপাসিটেন্স, ইংরেজিতে বলে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স বের করার জন্য আমরা কি করি? দেখো ধারক অনেক রকম আছে, একটা হচ্ছে গোলীয় ধারক, একটা হচ্ছে পাত ধারক, সমান্তরাল পাত ধারক, প্যারালাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর, এরকম অনেক ধরনের ক্যাপাসিটর আছে। বুঝছো? তো এক এক ধরনের ধারকের জন্য সূত্রগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু তোমাদের বইতে আসলে অত বিস্তারিত আলোচনা করে নাই। তোমাদের বলছে যে গোলাকার যে ধারকগুলা বা গোলীয় যে ধারকগুলো আছে, স্ফেরিক্যাল যে ধারকগুলো আছে, সেগুলোর জন্য ধারকত্বের সূত্র হচ্ছে R/K। এই R হচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝতেছো, এই গোলকের ব্যাসার্ধ, আর K হচ্ছে তোমরা চিনো সবাই, কুলম্বের সূত্রে সেই K। ঠিক আছে, আচ্ছা,
আর ধারকে সঞ্চিত শক্তি বা এনার্জি, একটা ধারকের মধ্যে চার্জ জমা হয়েছে, চার্জের সাথে আসে কে? এনার্জি। তাহলে ধারকে সঞ্চিত শক্তির সূত্র E ইকুয়ালস টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এখন এইটাকে আসলে তোমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারো এই সূত্রটাকে। আমরা জানি যে ভোল্টেজ ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে এই কিউ বাই সি যদি আমি এখানে বসাই, এখানে আসবে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, তাইলে থাকবে কি কিউ স্কোয়ার বাই সি। এই তারপর তোমরা এটাকে আবার ওহমের সূত্র দিয়ে চেঞ্জ করতে পারো, বুঝছো? আমরা ওই চ্যাপ্টার যেহেতু এখনো পড়ি নাই, তো এখন দেখাচ্ছি না। এটাকে তুমি ওহমের সূত্রের মধ্যে ভি কে চেঞ্জ করা যায় না, আর দিয়ে আই দিয়ে, তাহলে ওইগুলা দিয়েও চেঞ্জ করে এই সূত্রটাকে বিভিন্ন ফর্মে লিখতে পারো আলাদা আলাদা। আপাতত এই দুইটা ফর্ম মনে রাখো জাস্ট, তাহলে আশা করি পারবা ম্যাথগুলা। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি এখান থেকে। বলছে একটা 30 বা 30 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর, ঠিক আছে, 30 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটরে 5 ভোল্ট ইলেকট্রিক পটেনশিয়াল দেওয়া হয়েছে, ঠিক আছে, 5 ভোল্ট ইলেকট্রিক পটেনশিয়াল দেওয়া হয়েছে। তাহলে এটার মধ্যে কতটুকু এনার্জি অ্যাবজর্বড আছে এটা হিসাব করতে বলছে। আশা করি সবাই বুঝছো, করে দাও। এই চ্যাপ্টার জাস্ট 2-3টা সূত্রের চ্যাপ্টার, বুঝছো? জাস্ট 2-3টা ছোট ছোট সূত্র, আর কিচ্ছু না। এই ক্যাপাসিটর এই সূত্র থেকে একটা ম্যাথ আসবে, নর্ডেমে আসার মতো ম্যাথ আছে এইটা। ক্যাপাসিটর এই সূত্রটা থেকে একটা আসবে যদি দেয় কোশ্চেন। সেকেন্ডলি কই থেকে দিবে? সেকেন্ডলি দিবে কুলম্বের সূত্রে, ওই যে তোমাদেরকে 4টা ম্যাথ দেখাইছে ওইটার যে কোনো একটা দিবে যদি ম্যাথ দিতে চায়, ঠিক আছে? অথবা এই যে এইগুলো আসলে তোমরা এমনি পারবা, তড়িৎ ক্ষেত্র দিয়ে যদি আসে। হ্যাঁ 3.75 into 10^4। 10/4। আচ্ছা, অনেকেই পারছো। লাবির, প্রণয়, মাহাদি, নাইম এলাহি, অনেকে পারছে। আচ্ছা, এই 3টা। আর কি আছে এই চ্যাপ্টার দেয়ার মতো? কি আছে আমি অনেস্টলি তোমাকে বলি, অনেস্টলি আর কিছুই নেই। এর বাইরে যদি কিছু দেয় সেটা দিবে হচ্ছে তোমাকে জ্ঞানমূলক। সো এটা আশা করি সবাই পারছো, এটা জাস্ট সূত্রের মধ্যে মান বসানো, বুঝছো? তাও একটু করে দেই। এনার্জি ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে কি কি দেওয়া আছে, ক্যাপাসিটেন্স আর ভি, তাহলে সি ভি স্কোয়ার। তাহলে সি এর মান কি? এইটা। ভি এর মান হচ্ছে এইটা। এটা বসাবা, ভ্যালু বের হয়ে যাবে। এখন তোমাকে সাজেশন দেই এই চ্যাপ্টারে কি কি পড়বা সবগুলো এক্সামে। একদম আমি যে এক্সাম নিব ওইটাই ভালো করার জন্য, এবং নর্ডেমের মেইন এক্সামে ভালো করার জন্য, বুঝছো? এক্সামগুলো খুব সিরিয়াসলি দেবা, এবং প্রত্যেকটা আমি যে এক্সামগুলো নিচ্ছি প্রত্যেকটা এক্সামের আগে তুমি পড়াশোনা করবা, তাইলে আর তোমার কিছুই লাগবে না। তুমি যদি জাস্ট আমার এক্সামগুলো পড়াশোনা করে দাও এবং তোমার ভুলগুলো নিজে অ্যানালাইসিস করো, তাইলে আর তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে? প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রিডিং পড়া। আমরা অনেক সময় যে জিনিসে ম্যাথ বেশি, যে জিনিসের মধ্যে বোঝার জিনিস বেশি, এগুলো রিডিং পড়াটা স্কিপ করে যাই। এই কাজটা করা যাবে না ভাই, ভুলেও। খুব ভালো করে রিডিং করতে হবে, ঠিক আছে? একদম পুরো বইটা খুব, মানে পুরো চ্যাপ্টারটা আপাতত খুব সুন্দর করে রিডিং করবা। কোনো জিনিস তোমার বাদ পড়ে গেছে কিনা বা কোনো একটা লাইন তুমি বুঝো কিনা এটা আইডেন্টিফাই করবা, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস। কই থেকে করবা? ম্যাথ প্র্যাকটিস করতে হবে অনেকগুলা। থিওরি তুমি সব পারো, কই থেকে করবা? টেস্ট পেপার, ঠিক আছে?
আমি চাই যাতে তোমাদের মধ্যে 2-4 জন এই যে হুদাই উল্টাপাল্টা কোচিং এর ম্যাথ এনে আমাকে না দিয়ে ইনবক্সে যে ভাই এটা করে দেন, ওটা ইন্টারের ম্যাথ ভাই, ওইটা তোমার আসবে না। তোমার যেটা আসবে ওইটা তুমি যে আমাকে দাও যে ভাই এটা পারতেছি না আমি। তুমি টেস্ট পেপারে দেখো যে কোনো একটা ক্যারেট কলেজ কঠিন কোনো কোশ্চেন করছে কিনা, কোনো একটা বোর্ডে একটা উল্টাপাল্টা ম্যাথ আসছিল কিনা, আমাদের ইউজুয়াল ম্যাথগুলোর বাইরে কোনো ম্যাথ আছে কিনা, ওই জিনিসটা তুমি দেখো ওইটা তুমি পারো কিনা, তখন তোমার সাকসেস। ঠিক আছে? সো তুমি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা। আর বেসিক কিছু কথা আছে, সেটা হচ্ছে কারো যাতে এরকম না থাকে যে সূত্র মুখস্থ নাই। ঠিক আছে? কারো যাতে এরকম না থাকে যে বইয়ের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো মুখস্থ নাই, ধ্রুবকগুলোর মান, ধ্রুবক বা কনস্ট্যান্ট গুলার মান মুখস্থ নাই, এরকম যাতে না থাকে। এরকম যাতে না হয় যে কোনো একটা রাশি, সবগুলো রাশির মাত্রা এবং একক, মাত্রা প্লাস একক, এগুলা পড়লে তুমি অনেক কিছু পারো। আমি একটু জিজ্ঞেস করি দেখি কেউ সবাই সব পারো কিনা। আচ্ছা, নাহিদ আমাকে বলো যে ধারকত্বের একক কি? এটা ফ্যারাডে। ফ্যারাডে, হ্যাঁ পারছো। আচ্ছা, সো এরকম সহজ সহজ প্রশ্ন কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায় বা আমরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যাই। আর এনডিসি অ্যাডমিশন টেস্টে অনেক সময়, বেশিরভাগ সময় লাস্ট 2022-এ ছিল, 22-এ না 20-এ ছিল হচ্ছে অপশন ছিল, এছাড়া কিন্তু নর্মালি অপশন থাকে না। সো অপশন দেখলে অনেক সময় আমাদের মনে পড়ে, কিন্তু অপশন যখন না থাকে তখন আমরা কনফিউজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে, বুঝছো? সো এই জিনিসগুলো, সহজ সহজ জিনিসগুলো আগে পড়বা। সহজ জিনিস তুমি পারো মানে তোমার চান্স নিশ্চিত, এখন তুমি ভালো করার জন্য যা ইচ্ছা করো। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আজকে প্রথম দিন তো একটু বেশি টাইম লাগছে দেখে তোমাদের অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন এই জন্যই আমি আর কি 11 পড়াই নেই আজকে, কারণ ওইটা পড়াইলে আজকে ভালো করে পড়ানো যেত না। এখন হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি কি জিজ্ঞেস করতে হ্যাঁ, পারি? বলো বলো। ভাইয়া ওই যে তুমি যে আপনি যে বলেছেন যে ওই যে কি বলে ওই যে প্র্যাকটিস করতে, আমি কি সিকিউ থেকে প্র্যাকটিস করব নাকি না এমসিকিউ না, থেকে? শুধু এমসিকিউ। আর সিকিউর মধ্যে তুমি দেখবা যে কোন একটা বড় ম্যাথ আছে কিনা যেটা এমসিকিউ তেও আসতে পারে, মানে কোন একটা ম্যাথ আছে কিনা যেগুলো এমসিকিউ তেও দিতে পারে, এরকম ম্যাথ। ও আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই তোমাকে বলিনি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তেমন নাই যদিও, তারপরেও ডেফিনেশন। ঠিক আছে? কোনো জিনিসের যদি ডেফিনেশন থেকে থাকে সেই ডেফিনেশন তোমার মাস্ট পড়তে হবে, কারণ এরকম হতেই পারে যে এবছর হঠাৎ করে এনডিসিতে একটাও ম্যাথ দেয়নি, তোমাকে জাস্ট ডেফিনেশন দিয়ে দিছে, কুলম্বের সূত্র কাকে বলে বাংলায় বুঝিয়ে লেখো বা ইংরেজিতে বুঝিয়ে লেখো, অথবা তোমাকে হুট করে জিজ্ঞেস করছে যে ধারকত্ব কাকে বলে বলো। এইটাই আসতে পারে এনডিসিতে, বুঝছো? আমি তোকে বলছি না যে কোনো এক্সাক্ট কোশ্চেন প্যাটার্ন নাই, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে এমন হতে পারে যে সব ম্যাথ দিয়ে দিছে, ক্রিটিক্যাল ম্যাথ তুমি করে খুব সুন্দর চলে আসছো, এরকম হতে পারে সবগুলো ডেফিনেশন দিয়ে দিছে, ম্যাথ দেয়ই নাই, আবার দুইটা মিক্স করে দিতে পারে, বুঝছো? সো তোমার আসলে বইয়ের মধ্যে কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা, এটা শেষ। এবার আমরা একদম ছোট্ট করে, আমাদের 15-20 মিনিট লাগবে এই চ্যাপ্টারটা পড়তে, যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এটা দিয়ে তেমন কিছুই আসে না এডমিশন টেস্টে, কারণ এটা আসলে এডমিশন টেস্টে আসার মতো চ্যাপ্টার না। এক সেকেন্ড, বের করে নেই চ্যাপ্টারটা একটু। আচ্ছা দেখো, সো এইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12, অর্থাৎ ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। তোমাদের প্রথমে আমি বলছি যে ম্যাগনেটিক ইফেক্টটা কি, যে যখন কোনো একটা চার্জ সমবেগে না চলে অসমবেগে চলার চেষ্টা করে, তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাগনেটিজম। ঠিক আছে? বা চৌম্বকত্ব তৈরি হয়। এখন চৌম্বকত্ব জিনিসটা তোমাদের বইতে এই চ্যাপ্টারটা খুব বাজে আলোচনা করছে, এইটা হচ্ছে আরো ভালো করে একটু পড়া উচিত, কারণ চৌম্বকত্ব 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে প্রকৃতিক যে চৌম্বকত্ব বা চৌম্বক বিদ্যা, এটা কিন্তু অনেক আগের একটা ঘটনা, যে প্রকৃতিতে আসলে চৌম্বক কবে আসছে বা কি আসছে। যে এটা কিন্তু প্রথমে ধরো আগে চৌম্বক একটা পাথর ছিল, জাস্ট এশিয়ায় একটা জায়গা ছিল, এই জায়গাটার নাম ছিল সম্ভবত ম্যাগনেসিয়া। এই যে ম্যাগনেসিয়া জায়গায় কিছু পাথর পাওয়া যাইতো, যে পাথরটার মধ্যে 2টা প্রপার্টি থাকতো, বুঝছো? ফার্স্ট অফ অল একটা প্রপার্টি থাকতো কি, যেটা লোহা বা লোহার মতো পদার্থকে আকর্ষণ করতে পারতো, অর্থাৎ ম্যাগনেটিক অ্যাট্রাকশন ছিল তার মধ্যে। সেকেন্ডলি তার কি ছিল, যে এটাকে যদি আমি লম্বা করে ঝুলাই দিতাম, সে সবসময় নির্দিষ্ট একটা দিকে ঘুরে থাকতো, একটা সাউথের দিকে একটা নর্থের দিকে ঘুরে থাকতো, অর্থাৎ তার একটা
ডিরেকশন দেওয়ার মতো একটা ক্ষমতা ছিল, দিক নির্দেশক একটা ক্ষমতা তার ছিল, বুঝছো? সো যেহেতু এই স্ট্রেঞ্জ একটা পাথর আমি যদি পাই, তখন এই জিনিসটা নিয়ে খুব হইচই হবে না? চুম্বক নিয়ে সেটাই হয়েছিল, এবং তারা আসলে চুম্বকটা কম্পাস হিসেবে ইউজ করতো। আর কোনো তেমন কাজ ছিল না প্রাচীন এশিয়ায় যে এটাকে তারা কম্পাস হিসেবে ইউজ করতো। তো নর্মালি তারা যে পদার্থটা আসলে পাইছিল সেটা হচ্ছে Fe3O4, এটাকে আমরা বলি ফেরাসো ফেরিক অক্সাইড। তোমার এটা না জানলেও চলবে, বাট জিনিসটা হচ্ছে ফেরাসো ফেরিক অক্সাইড। এই ফেরাসো ফেরিক অক্সাইডকেই প্রাচীন আমলে চুম্বক বলতো বা ম্যাগনেট বলতো, বুঝছো? সো ম্যাগনেটের দুইটা ধর্ম ছিল। এখন ম্যাগনেট অনেক ধরনের আছে, বুঝছো? একটা হচ্ছে প্রাকৃতিক ম্যাগনেট, যেটাকে তখনের সময়ের মানুষরা বলতো লোডস্টোন, এবং আরেকটা আছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল ম্যাগনেট। এইটার আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার অনেক ধরনের টাইপ আছে, ধরো ইউ শেপের ম্যাগনেট হইতে পারে, আই শেপের ম্যাগনেট হইতে পারে, এরকম। ধরো আমরা বলি দণ্ড চুম্বক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তাড়িত চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। কিভাবে কারেন্ট ইউজ করে ম্যাগনেট বানানো যায় সেটা হচ্ছে তাড়িত চুম্বক। সো আমরা তোমাদের বইয়ের মধ্যে বেশিরভাগ আলোচনা দেখবা এইটা নিয়ে, তাড়িত চুম্বক নিয়ে। বাকি ম্যাগনেটগুলো নিয়ে তেমন করে সুন্দর করে আলোচনা করে না। সো আমি যেটুকু তথ্য বলছি এইটুকু তথ্য একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, সো এই যে ধরো আর্টিফিশিয়াল যে চুম্বকটা, যেটা আমরা কৃত্রিম ল্যাবে বানাই, এইটাই মেইনলি সব কাজে লাগে। আর এই ন্যাচারাল চুম্বকটা যে বলছি কম্পাস তৈরিতে আগে ইউজ করা হইতো, এছাড়া তেমন কোনো এটার ইউজ নেই, ঠিক আছে? আচ্ছা, সো এই যে ন্যাচারাল চুম্বকটা, এটা দিয়ে কি কি করে, কি কি কাজ হয় তোমরা অনেকে দেখছো যে সাউন্ড বক্স, যে কোনো সাউন্ড বক্সের মধ্যে চুম্বক থাকে, টেপ রেকর্ডারের মধ্যে, বা কম্পিউটারের কেউ এসএসডি বা এইচডিডি বা মেমোরি কার্ড, এগুলো কখনো ভাঙছো কিনা জানি না, আমি অনেক ভাঙছি ছোটবেলা থেকে, বুঝছো? সো এগুলোর মধ্যে চুম্বক থাকে। সো এটার একটু ব্যবহারগুলো পড়বা, এগুলা দেখবা যে বিভিন্ন বোর্ডে অনেক সময় আসছে, ওই বোর্ডের উদাহরণগুলো থেকে পড়বা, উদাহরণগুলো যাচ্ছে আনবা, ঠিক আছে? আচ্ছা, এটুকু জানলে চলবে। এখানে এখানে আচ্ছা, একটা দণ্ড চুম্বক কেমন থাকে এটা বলি। একটা দণ্ড চুম্বকের দুইটা পোল থাকে, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এটাকে যদি আমি একটা সুতার মাধ্যমে এরকম ঝুলাই দেই, তখন সবসময় নর্থ পোলটা নর্থ পোলের দিকে, পৃথিবীর একটা পোল আছে না, পৃথিবী ধরো এই, ঠিক আছে? পৃথিবী কিন্তু একদম পারফেক্ট গোল না, একটু কমলা লেবুর মতো না, আমি যতটা আছি এতটা বিচ্ছিরি না পৃথিবী, অবশ্যই এর চেয়ে অনেক সুন্দর, কিন্তু বোঝানোর জন্য এরকম আঁকতেছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে নর্থ পোল পৃথিবীর, আর এইটা হচ্ছে পৃথিবীর সাউথ পোল। তাহলে আমি যদি দণ্ড চুম্বককে পৃথিবীর মধ্যে কোথাও ঝুলাই দেই, তাহলে এটা পৃথিবীর নর্থ পোলটা চুম্বকের নর্থ পোলের দিকে থাকবে, পৃথিবীর সাউথ পোলটা চুম্বকের সাউথ পোলের দিকে থাকবে। এই হচ্ছে চুম্বকের ধর্ম, ঠিক আছে? চুম্বকও একটা চার্জ যেরকম বলরেখা বের করে না, চুম্বকও এরকম বলরেখা বের করে, বুঝছো? এরকম 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 এরকম, এই সাইড থেকে এরকম 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 বলরেখা বের করে, বুঝছো? আচ্ছা, সো চুম্বকের কিছু থিওরি তোমরা জানো যে আসলে একটা চুম্বকের কি ধর্ম থাকে, এই জিনিসটা একটু জানা লাগবে। ধরো একটা চুম্বক, ঠিক আছে? এই একটা চুম্বক আছে, এগুলো তোমাদের বইতে নাই, এই জন্য তোমাকে একটু ভালো করে খেয়াল করে পড়ো। এই চুম্বকটাকে আমি কেটে ফেলবো, এই কেটে ফেলছি, ঠিক আছে? অনেকগুলা ভাগে কেটে ফেলছি, তাহলে কি এইটা চুম্বকত্ব কি থাকবে? পারলে বলো, এটা কি আর চুম্বক থাকবে এটাকে কেটে ফেলার পরে? একজন আমাকে গেস করে বলো তো। হ্যাঁ থাকবে। থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে চুম্বকের খুব বড় একটা প্রপার্টিস, যে একটা চুম্বককে যতগুলা টুকরাই করি না কেন, যতগুলা ভাগই করি না কেন, এটার চুম্বকত্ব থাকবে বা ম্যাগনেটিক এনার্জিটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা, যে বলো চুম্বকের উপাদানগুলা কি কি? আমরা প্রাচীনকালে যে চুম্বকটা পাইছিলাম, অর্থাৎ তোমাকে যেটা বলছি ফেরাসো ফেরিক অক্সাইড, ঠিক আছে? এটার তো তুমি উপাদানগুলো নিজেই দেখতেছো, এটার মধ্যে আয়রন আছে আর এটার মধ্যে অক্সিজেন আছে, ঠিক আছে? এছাড়াও চুম্বকের মধ্যে কোবাল্ট হইতে পারে, নিকেল থাকতে পারে, এরকম পদার্থ থাকতে পারে, বুঝছো? আর আধুনিক আমরা যে চুম্বকগুলো বানাই, এগুলো আসলে আমরা বিভিন্ন ধাতু দিয়ে বানাইতে পারি, কারণ এগুলো আসলে আমরা যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেট করে বানাই। কিন্তু বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে চুম্বকটা আছে, এটাকে আমরা বলি নিকোবোডিয়াম ম্যাগনেট। ইউটিউবে সার্চ করলে দেখবা যে এটা অনেক পাওয়ারফুল একটা ম্যাগনেট। এটা মানে দুইটা ম্যাগনেট যদি পাশাপাশি রেখে দেয় এই নিকোবোডিয়াম ম্যাগনেট, তাহলে দুইটা এত জোরে কোলাপস করে যে আগুন ধরে যায় এরকম, আর দুইটাই ভেঙে যায়।
এরকম অন্যান্য বিভিন্ন পদার্থের চুম্বক হইতে পারে আসলে। ঠিক তো আছে। যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে চুম্বককে টুকরা করলেও চুম্বকত্ব থাকবে, আর প্রত্যেকটা টুকরা যতগুলো টুকরা হবে না, প্রত্যেকটা টুকরারই একটা সাউথ পোল একটা নর্থ পোল তৈরি হবে তখন, বুঝছো? অনেকগুলো টুকরা করলে প্রত্যেকটা টুকরারই একটা সাউথ পোল একটা নর্থ পোল তৈরি হবে। এটা হচ্ছে চুম্বকের দুইটা ইম্পর্টেন্ট তথ্য। এখন তিনটা টার্মের সাথে পরিচয় করাই দিব ছোট ছোট। আচ্ছা, প্রথম হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। শুধু এটা মনে রাখবা যে ডায়াম্যাগনেটিক যেটা, এটা হচ্ছে ম্যাগনেটিক না, অচৌম্বক পদার্থ, বুঝছো? তোমাকে খুব বেশি কঠিন জিনিস আমি পড়াচ্ছি না, জাস্ট সহজ যেটুকু মনে রাখার এইটুকু পড়াচ্ছি, কারণ যেহেতু বইয়ের বাইরের জিনিস। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে অচৌম্বক পদার্থ, এটা কোনো কিছুকে আকর্ষণ করবে না, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বক পদার্থ বাট অনেক শক্তিশালী না, চৌম্বক পদার্থ বাট অনেক শক্তিশালী না। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে শক্তিশালী চৌম্বক, শক্তিশালী চৌম্বক। ইন্টারমিডিয়েটে উঠে কেমিস্ট্রিতে হালকা এই জিনিসটা শিখবা, হালকা, পুরানা। সো ফেরোম্যাগনেটিকের মধ্যে আছে ফেরাস, কোবাল্ট, নিকেল। এই তিনটা পদার্থ হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। এইটুকু মনে রাখতে পারবা ভাইয়া কষ্ট করে? পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডায়াম্যাগনেটিক পদার্থের কয়েকটা উদাহরণ দিতে পারবে আমাকে? ডায়াম্যাগনেটিক পদার্থ কি আছে পৃথিবীতে? কাঠ, সুন্দর উদাহরণ। কাঠ হইতে পারে, ধরো পানি হইতে পারে, ধরো তামা হইতে পারে। আমি পদার্থের মধ্যে উদাহরণ দিই। তামার সাথে, তামা কিন্তু চুম্বককে আকর্ষণ করে না। 1 টাকার কয়েন ছিল না আগে, তামার লাল কয়েন, ওগুলো চুম্বককে আকর্ষণ করতো না। তারপর ধরো বিসমাথ, তারপর ধরো এন্টিমনি, হ্যাঁ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। ওই যে অ্যালুমিনিয়ামের তোমাদের অনেকের সাইকেল আছে, তোমরা সাইকেল কেনার সময় অনেক সময় চুম্বক দিয়ে টেস্ট করে দেখো যে এটা অ্যালুমিনিয়ামের বডি কিনা। এগুলো হচ্ছে সব অচৌম্বক পদার্থ, বুঝছো? আর চৌম্বক পদার্থ হচ্ছে ফেরাস, কোবাল্ট, নিকেল, এগুলা, ঠিক আছে? এটা জানলেই তুমি অনেক কিছু জেনে গেছো। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা জানো, যে চৌম্বকত্ব নষ্ট হয় কিসে? দুইটা জিনিস করলে চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার হচ্ছে তাপ দিলে। তুমি কখনো চৌম্বকে তাপ দিছো কিনা জানি না, কোনো চৌম্বককে যদি তুমি গরম করো, তাপ দাও, তখন এই চৌম্বকের কিন্তু আর ম্যাগনেটিজম এনার্জিটা থাকে না, বুঝছো? অথবা এটাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে বা অনেক জোরে জোরে পিটাইলে, অনেক জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করলে এটার চৌম্বকত্ব নষ্ট হয়ে যায় বা ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। আর তাপ দিলে নষ্ট হয়ে যায়। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, কেউ ভয় পেও না। সেটা হচ্ছে এই যে তাপ দিব না এক একটা চৌম্বককে, এটার একটা নির্দিষ্ট তাপ থাকে, যে তাপটা পর্যন্ত দিলে একটা চৌম্বক নষ্ট হয়। এর থেকে কম তাপ দিলে নষ্ট হবে না, ওই পর্যন্ত তাপ দিলে, সামান্য তাপ দিলে কিন্তু নষ্ট হবে না। এই যে তাপটা, এটাকে আমরা বলি কুড়ি তাপ। কুড়ি তাপ এমনি বলতেছি, এগুলা আসার সম্ভাবনা খুবই কম। এই কুড়ি তাপ আসার সম্ভাবনা খুবই কম। এইটা আসতে পারে যে কিসে চৌম্বকত্ব নষ্ট হয়, এটা কুড়ি তাপ বলি। এবং প্রত্যেকটা ধরো একটা উদাহরণ দেয় যে লোহার এই কুড়ি তাপমাত্রা হচ্ছে 770°C, বুঝছো? এটা কিন্তু অনেক বেশি তাপ। এই পরিমাণ তাপ দিলেই ওই চৌম্বকটা নষ্ট হবে, এছাড়া চৌম্বকটা নষ্ট হবে না। আশা করি সবাই বুঝছো এই পর্যন্ত। বুঝছো না কোনটুকু পড়তে হবে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এখন এইটার আমি ডেফিনেশন গুলো লিখে দিছি, বাংলা এবং ইংরেজিতে লিখে দিছি। তোমরা একটু এই ডেফিনেশন গুলো কষ্ট করে আজকেই বইয়ের মধ্যে থেকে খুঁজে খাতায় আলাদা করে নোট করবা, এগুলো এনডিসি চলে আসতে পারে। সলিনয়েড কাকে বলে, জেনারেটর কাকে বলে, ট্রান্সফরমার কাকে বলে, তড়িৎ আবেশ কাকে বলে বা ইন্ডাকশন কাকে বলে, ডিসি প্রবাহ, এসি প্রবাহ কাকে বলে। আচ্ছা, ডিসি প্রবাহ, এসি প্রবাহ কি কেউ জানো? পূর্ণরূপটা কে জানো বলো আমাকে, যে ডিসি কারেন্ট ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট আর অল্টারনেট কারেন্ট। তাহলে পূর্ণরূপ থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝি, যে ডিসি প্রবাহটা হচ্ছে ডিরেক্ট প্রবাহ, ঠিক আছে? এটা দিক চেঞ্জ করে না, একই দিক থাকে। আর অল্টারনেট প্রবাহটা হচ্ছে দিক চেঞ্জ করে, এরকম 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 এরকম। তাহলে অল্টারনেট প্রবাহটা, বাংলাদেশে যে অল্টারনেট প্রবাহটা আছে, এটা সেকেন্ডে 220 বার দিক চেঞ্জ করে। 1 সেকেন্ডে 220 বার দিক চেঞ্জ করে বাংলাদেশের এসি কারেন্ট। আমাদের যে মেইন লাইনের কারেন্ট, এটা কি? আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট ইউজ করি, এটা কি? এসি কারেন্ট, বুঝছো? আর ডিসি কারেন্ট কোনটা? যে ব্যাটারি, আমরা +5 ভোল্টের ব্যাটারি ইউজ করি না, এটা কোনো চেঞ্জ করে না, +5 ভোল্টই থাকে সবসময়। তাহলে এটা হচ্ছে এসি, ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট। কোনটা বেশি ভয়ানক একজন আমাকে বলতে পারে? যে ডিসি কারেন্টের শক খাইলে
বেশি রিস্ক নাকি এসি কারেন্টের শক বেশি রিস্ক? এসি এসি, গুড। ইজিলি মনে রাখা যায়, এটা হচ্ছে রূপ চেঞ্জ করে। ধরো আমাদের মধ্যে আমাদের অনেক ফ্রেন্ড আছে না, যারা হচ্ছে ধরো আমার সামনে আমারে গালি দেয়, পিছেও আমারে গালি দেয়, যে ধুরো তোর এই জিনিসটা আমি দেখতে পারি না। আবার অনেক ফ্রেন্ড আছে সামনে আমার সাথে খুব ভালো সম্পর্ক, একদম গলায় গলায় খাতে, পিছে পিছে আমার নামে উল্টা পাল্টা বলে। তাহলে সে কি রূপ চেঞ্জ করে নিজের? তাহলে ওই ফ্রেন্ডটা বেশি ভয়ানক না, যে ফ্রেন্ডটা সামনেও গালি দেয় পিছে গালি দেয় এটার থেকে? তাহলে যে রূপ চেঞ্জ করে সে কিন্তু বেশি সবসময় ভয়ানক হয়। তাহলে এসি প্রবাহটা হচ্ছে বেশি ভয়ানক আমাদের জন্য, বুঝছো? আচ্ছা, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে এই ডেফিনেশন গুলো পড়তে হবে সবার। এগুলো আমি পরীক্ষায় দিয়ে দেবো, দু একটা দিয়ে দেবো হুট করে, যেগুলো বলছি তখন কিন্তু পারতে হবে। আচ্ছা, এখন তড়িৎ ক্ষেত্রের যেরকম প্রাবল্য আছে, চৌম্বক ক্ষেত্রের এরকম প্রাবল্য আছে, বুঝছো? এখন এইটা তোমাদের বিস্তারিত থিওরি তোমাদের বইতে নাই, আর বিস্তারিত থিওরি পড়ায় তোমাকে ভয় পাওয়াই চাই না। খালি একটু এইটা জানো যে একটা চৌম্বক ক্ষেত্রের প্রভাব 8টা জিনিস দিয়ে বাড়ানো যায়। এক, যদি আমি কারেন্ট বাড়াই, আই বাড়াই। দুই, আমি যদি ওই যে পাক সংখ্যা বাড়াই, সলিনয়েডের মধ্যে পাক সংখ্যা থাকে না, তার পেঁচায় পেঁচায় ঘুরাই। আমরা দেখাই সলিনয়েড, এই যে সলিনয়েড আছে না, দেখতেছো সবাই? জি ভাই। হ্যাঁ, এইটার মধ্যে পাক সংখ্যাগুলো যদি আমি পেঁচায় পেঁচায় বাড়াই, তখন হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা বাড়ে। আর আমি যদি চৌম্বক হিসেবে শক্তিশালী চৌম্বক ইউজ করি, তখনও বাড়বে, বুঝছো? এই 4টা জিনিস একটু মনে রাখবা কষ্ট করে, টান। আচ্ছা, এখন এই চ্যাপ্টারে তোমার একটাই টপিক আছে যাতে কোশ্চেন আসলে আসবে, আর এতক্ষণ যা বলছি এগুলো মনে সান্ত্বনার জন্য, যে একটা চ্যাপ্টার খালি একটা টপিক পড়ায় যাবো এই জন্য। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ওগুলোতে কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে খালি একটা টপিক থেকে, এটা হচ্ছে ট্রান্সফরমার। সো আমরা লাস্ট টপিকে চলে আসছি, জাস্ট ট্রান্সফরমারটা পড়াই শেষ করে দিব। তোমরা টায়ার্ড হয়ে গেছো? বলো। না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সো ট্রান্সফরমার কি করে বলো তো? ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমার কাকে বলে একজন বলো আমাকে। হ্যাঁ, ট্রান্সফরমার মাঝে মাঝে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কারেন্টে ট্রান্সফর্ম করে, অথবা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কারেন্টে ট্রান্সফর্ম করে। খুব ভালো একটা উত্তর দিছো, যে ট্রান্সফরমার আসলে ভোল্টেজটা চেঞ্জ করে কারেন্টের। ঠিক আছে, ভোল্টেজ কি এটা আমরা কিন্তু এই চ্যাপ্টারে পড়ি না, যদিও আমরা পরের চ্যাপ্টারে পড়বো। কিন্তু ট্রান্সফরমার কি করে? ভোল্টেজ চেঞ্জ করে। তাইলে দেখো, ট্রান্সফরমার যদি ভোল্টেজ চেঞ্জ করতে পারে, ধরো আমি একটা লাইট কম ভোল্টে চালাইতেছি, ঠিক আছে? ধরো আমার একটা 5 ভোল্টের লাইট আছে, আমার একটা 100 ভোল্টের লাইট আছে। এখন 100 ভোল্টের লাইটটা নিশ্চয়ই অনেক বেশি উজ্জ্বলতায় জ্বলে, আর 5 ভোল্টেরটা অনেক কম উজ্জ্বলতায় জ্বলে, এটা ঠিক, তাই না? তাহলে আমি যদি একটা ট্রান্সফরমার কিনে নেই, তখন কিন্তু আমার কি বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে জীবনে? কারণ আমি সরকারের কাছ থেকে নিব 5 ভোল্ট, টাকা দিব 5 ভোল্টের, অথচ আমি চালাবো 100 ভোল্টের বাতি। এটা সরকারের সাথে চিটিং না? এটা কি আমি করতে পারবো? কেউ বলতে হ্যাঁ পারবে? ভাইয়া, না ভাইয়া, ভাইয়া সব বাল্বের মধ্যে তো লেখাই থাকে যে ভোল্টেজ কতটুকু পর্যন্ত নিতে পারবে। না, এখানে একটা চিট আছে। এখানে চিটটা হচ্ছে যে ট্রান্সফরমার যখন কোনো কিছুর ভোল্টেজটা বাড়ায়, তখন তড়িৎ প্রবাহ কিন্তু কমায় দিতে হয় ট্রান্সফরমারে। আবার যখন সে তড়িৎ প্রবাহ বাড়ায়, ভোল্টেজটা কমায়, তখন তড়িৎ প্রবাহ কিন্তু তার বাড়ায় দিতে হয়, বুঝছো? কারণ পৃথিবীতে শক্তি ট্রান্সফরমার তৈরি করতে পারবে, ট্রান্সফরমার সেই ক্ষমতা আছে? নাই। না। সৃষ্টি বা ধ্বংস নাই, বুঝছো? কোনো যন্ত্রই শক্তি তৈরি করতে পারে না, ট্রান্সফরমারও পারবে না। ট্রান্সফরমার পারবে শক্তি রূপান্তর করতে, বুঝছো? সো টোটাল এনার্জি যাতে সমান থাকে, এই জন্য ট্রান্সফরমার কি করে, যে ভোল্টেজ বাড়াইতে হলে তড়িৎ প্রবাহ কমাই দেয়, ভোল্টেজ কমাইতে হলে তড়িৎ প্রবাহ বাড়ায় দেয়, ঠিক আছে? আচ্ছা, সো আমার ট্রান্সফরমার সূত্র হচ্ছে এইটা, যে ট্রান্সফরমার 2টা কয়েল থাকে, ঠিক আছে? একটা ট্রান্সফরমার ধরো এরকম থাকে, আমি একটা এঁকে ফেলি। ধরো এটার মধ্যে একটা কয়েল থাকে, ধরো আচ্ছা এখানে একটা কয়েল থাকে। এখানে যে কয়েলটা থাকে এটাকে আমরা বলি প্রাইমারি কয়েল, আর এই পাশে যে কয়েলটা থাকে এটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? সো আমার একটা সূত্র থাকে যে প্রাইমারি কয়েলের ভোল্টেজ ইনটু প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইনটু সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ। এই হচ্ছে আমার একটা সূত্র, ঠিক আছে? আবার এটাও সত্য যে
এন দিয়ে যদি আমরা পাক সংখ্যা প্রকাশ করি তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইকুয়ালস টু প্রাইমারি কয়েলের পাক সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা। এই দুইটা সূত্র মুখস্থ করতে হয় তোমাদের। আচ্ছা, এটা একটু খাতায় তুলো, তারপরে আমি দুইটা ম্যাথ দিই, তোমরা করো, তাহলে আমাদের মোটামুটি কাহিনী শেষ। এটা একটু করো। তোমরা কি রাগ করতেছো যে কম ক্লাস নিব বলে বেশি টাইম নিয়ে ফেলছি? না ভাইয়া, এরপরে তোমাদের হচ্ছে তোমরা যখন তোমাদের বেসিক তো অনেক ভালো দেখলাম, আরো একটু বুঝি, তারপরে হচ্ছে তোমাদের থিওরি কম পড়ায় ম্যাথে বেশি করাবো, তখন হচ্ছে আর একটু কম টাইমে তোমরা ক্লাসগুলো করতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করি সবসময় যে একটু কম টাইমে যাতে আর কি তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়ানো যায়। 1.5, হ্যাঁ 1.5 কি একক কি বলতো? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। হ্যাঁ গুড। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া যে আমরা জানি যে ডিসি ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না, মানে ওইখানে শূন্য, এই কারণটা? এর কারণ হচ্ছে ডিসি ভোল্টেজের ভোল্ট চেঞ্জ করা যায় না, বুঝছো? ডিসি ভোল্টেজ মানে হচ্ছে একটা ভোল্টেজ, বুঝছো? ডিসি ভোল্টেজ মানে একটা ভোল্টেজ, ওইখানে আবার আরেকটা যন্ত্র কাজ করে, যেটা হচ্ছে এসি কারেন্টকে ডিসি অথবা ডিসি কারেন্টকে এসি বানাইতে পারে। এই যন্ত্রটার নাম কি জানো? না ভাইয়া। ডায়োড। ডায়োড দিয়ে বানায় যন্ত্রটা। হ্যাঁ ডায়োড। তোমরা এটা পড়বা সামনে, বুঝছো? ইন্টারে উঠে খুব সুন্দর করে পড়বা। তোমরা ইন্টারে উঠে যাদের তোমাদের ফিজিক্স ভালো লাগে না, মানে যাদের বেশি ভালো লাগে, তারা ইন্টারে উঠে অনেক মজা পাবা, তোমাদের লাইফের খুব ভালো টাইম কাটবে ফিজিক্সের সাথে। কারণ ইন্টার ফিজিক্স আসলে খুব বেশি মজার এবং অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। আমি ইন্টারমিডিয়েটে সবসময় যে হেলিডে রেজনিকের ফিজিক্স পড়ছি, তারপর তোমার যে ইউনিভার্সিটি ফিজিক্স ভলিউম 1 ভলিউম 2 পড়ছি, তারপরে হচ্ছে তোমার ভারতের রাইটার আছে ডিসি পান্ডে, তারপর হচ্ছে এইচসি ভার্মা, এগুলো অসাধারণ, বুঝছো? এগুলো পড়বা যাদের আগ্রহ আছে। আচ্ছা, সো এই চ্যাপ্টারে আসলে এর বেশি কঠিন কিছু নাই। যদি তোমাদের এর বেশি কঠিন আমি পড়াইতে চাই, সেক্ষেত্রে আমার ইন্টারমিডিয়েটের টপিক এনে টেনে তোমাদের দুইটা দেখাইতে হবে, তাই যে তোমাদের চমক লাগানোর জন্য। বাট আমি যেটুকু বলছি ক্লাসে এবং যেটুকু পড়াইছি, এইটুকু যারা পারো, ভালো করে পারো, এইটুকু যাদের আটকায় না, তারা মনে ধরতে পারো যে এই দুইটা টপিকের মধ্যে এনডিসিতে যে কোশ্চেন আসবে তুমি পারবা, এর বাইরে এনডিসিতে কোনো কোশ্চেন আসবে না। আর এইটুকু যারা না পারো, তারা এইটুকু টপিক পড়ে নিবা, ঠিক আছে? আমরা বেশি কিছু পড়ার দরকার নাই। এইটুকু যারা পারো খুব ভালো, তোমার এই টপিকের মধ্যে তুমি সব পারো, পরের টপিকের জন্য ওয়েট করবা জাস্ট, ঠিক আছে? আর যেটুকু পড়তে বলছি পড়ে ফেলবা, শেষ। আর কিছু পড়া লাগবে না, চিল। এনডিসি একদমই ইজি, তেমন কঠিন কিছু না। ভাইয়া এই এস্টিমেটটা কখন দিবেন? আমার ফার্স্ট একটু মিস গেছে আর কি ক্লাসটা। বুঝি নাই, আবার বলো। আমার ফার্স্টের দিকে ক্লাসটা মিস গেছে, একটু প্রবলেম হ্যাঁ। হচ্ছিল তো এই আচ্ছা, আমি তো এখনই দিয়ে দিব, বুঝছো? এখনই হচ্ছে আপলোড দিয়ে দেবো গ্রুপে, তোমাদের প্রাইভেট গ্রুপে। আচ্ছা। ওকে, ঠিক আছে, সবাই লিভ নিতে পারো। আল্লাহ হাফেজ। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাইয়া প্রতিদিনই কি এই টাইমেই ক্লাস হবে? হ্যাঁ, আপাতত প্রত্যেকদিন এই টাইমেই ক্লাস হবে। ঈদের ছুটির কয়দিন, মানে আমার হচ্ছে তোমার সকাল 7টায় ক্লাস, মানে ওয়ার্ড থাকে, বুঝছো, হসপিটালে।
সকাল 7টা থেকে শুরু হয়, একদম 2টায় শেষ হয় এসে। তারপরে 2:30 শেষ হয়। এরপরে আমার আবার সন্ধ্যা 7টা থেকে ওয়ার্ক শুরু হয়, রাত 10টা পর্যন্ত হসপিটালে থাকতে হয়, বুঝছো? তো আমার শুধুমাত্র এই টাইমটাই ফ্রি থাকে। আর এর মধ্যে আমি আবার রাত্রে হসপিটাল থেকে এসে তারপর তোমাদের ক্লাসে কি পড়াবো টড়াবো এগুলো বানাবো আর এই টাইমে পড়াবো। এছাড়া আসলে আমার কোনোই ফ্রি টাইম নেই, বুঝছো? জি না হলে আমি তোমাদের প্রিফারেন্স অনুযায়ী টাইম দিতে পারতাম, বাট দুঃখজনক ভাবে খুবই কঠিন জীবন আমার। ঠিক আছে, তোমরা আর কারো কোনো কোশ্চেন আছে? কেউ পার্সোনালি যদি কারো সমস্যা থাকে যে তার বেসিক খারাপ, সে থাকো আর বাকিরা লিভ নাও, সে আমার সাথে কথা বলতে পারো কেউ যদি কিছু বলতে চাও। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।